তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। হোপফুলি আপনারা এখন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, হোপফুলি। আচ্ছা, তো প্রথমত হচ্ছে এই যে একটা এই যে স্ক্রিনটা দেখতেছেন, এইটা হচ্ছে মূলত কেআরএ কেপিআই। আমরা কেউ কেউ নাম শুনেছি কথাটার? কি পারফরম্যান্স ইন্ডিকেটর। আর কেআরএ বলতে পারি না ভাইয়া। আচ্ছা, এটা এক্সপ্লেন করতে অনেক লং স্টোরি হয়ে যাবে। তারপর শর্টে বলি, একটা ডিপার্টমেন্ট যখন তৈরি হয় বা যে কোনো একটা কাজ যখন শুরু হয়, তো ওই ডিপার্টমেন্ট বা ওই প্রজেক্টের প্রথমে যে অবজেক্টিভগুলো থাকে, আমরা ডিফাইন করি যে আমরা কি করতে চাই। এটা আমরা শুরুতে বলছিলাম যে আমরা অবজেক্টিভ ডিফাইন করি, এরপর আমরা ডেটা অ্যানালাইসিস করি। এটা হচ্ছে ডেটা অ্যানালাইসিসের প্রসেস। আচ্ছা, আমরা যদি এখন এইটাকে একটা জিনিস আমরা সবসময় বলি কি, যে আপনি একবার একটা প্রসেস ডেভেলপ করলেন, একটা রিপোর্টিং প্যানেল ডেভেলপ করলেন, আপনি একটা প্রসেস ডেভেলপ করলেন, এইটা হচ্ছে একটা জার্নি, স্টার্টিং পয়েন্ট। এইখান থেকে শুরু হচ্ছে, এরপর থেকে শুরু হচ্ছে মনিটরিং এন্ড ইভালুয়েশন। মানে আপনি এই রিপোর্টটা যে করতেছেন, কার জন্য করতেছেন? নিশ্চয়ই কোনো একটা সেলস টিম, কোনো একটা পার্টিকুলার টিমের উপর বা একটা টপিক্সের উপর। ওইটা প্রপারলি আপনার রিপোর্টটা যে করছেন, ওই রিপোর্টের বেস করে প্রপারলি কাজ করতেছে কিনা, এই জিনিসটা মনিটরিং করা এবং এর উপর ইভালুয়েট করে ওই টিমটাকে একটা ফিডব্যাক দেওয়া, এই যে কাজটা করা, এই জিনিসটাকে আমরা সাধারণত পারফরমেন্স মেজারমেন্ট বা মনিটরিং ইভালুয়েশন প্রসেস বলে থাকি। তো এই ধরনের প্রসেসগুলোতে আপনার সর্বপ্রথম যে পার্টটা আসে, সেই পার্টটার নাম হচ্ছে কেআরএ, মানে কি রেজাল্ট এরিয়া। কি রেজাল্ট এরিয়া মানে হচ্ছে আপনি একটা কাজ করবেন, ধরেন উদাহরণস্বরূপ যদি বলি, আমি কল সেন্টারের কথা বলি। কল সেন্টারের কেআরএটা কি, যে কি রেজাল্ট এরিয়া কি? কল সেন্টার কি করবে? কাস্টমারের কমপ্লেনগুলোকে সে রেকর্ড করবে। এটা একটা কাস্টমারের কমপ্লেন ম্যানেজমেন্ট এবং ওই কমপ্লেন এগেইনস্টে পসিবল সলিউশন তাকে প্রোভাইড করা বা এই কমপ্লেনটাকে ডেলিগেট করে দেওয়া। এই দুইটা হচ্ছে মানে আপনার কাস্টমার সার্ভিসের একটা কেয়ারে। এটা কি রেজাল্ট এরিয়া, মানে তারা এই দুইটা মেইন কাজ করবে, কি পয়েন্ট, কি কাজ করবে ওই ডিপার্টমেন্টটা। আবার ধরেন প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট ধরেন ওদের কেয়ারে যদি চিন্তা করি, তাহলে ভেন্ডর ম্যানেজমেন্ট, কোয়ালিটি, আপনার কোয়ালিটি এনশিওর করা, এভাবে করে কিছু পয়েন্ট থাকবে। ধরেন এইচআর যদি আমি কেয়ার হিসাব করি, তাহলে প্রথম হচ্ছে রিক্রুটমেন্ট, এটা একটা কেয়ারে। পারফরমেন্স ইভ্যালুয়েশন, এটা একটা কেয়ারে। তারপরে ধরেন হচ্ছে কি বলে, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, এটা একটা কেয়ারে। তার মানে এই যে আমি তিনটে এক্সাম্পল দিলাম, এই তিনটে এক্সাম্পল দিয়ে আসলে আপনারা কি বুঝলেন একটু বলেন তো সংক্ষেপে। এই তিনটে এক্সাম্পলের মিনিংটা কি? কেউ একজন বলেন এই তিনটে এক্সাম্পল অ্যাকচুয়ালি আমি কি মিন করলাম? হ্যালো, আমি কি অডিবল? কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, তাহলে একটু বলেন আপনারা, যে কোনো একজন বলেন এই যে তিনটা এক্সাম্পল দিলাম, এটা অ্যাকচুয়ালি আমি কি বুঝাচ্ছি, সামারি করে একটু বলেন আমাকে। মাহিন ভাই বলেন তো কি বললাম? আচ্ছা, ইভাপু
কি বললাম? ভাইয়া আজকে আমি পারবো না, অ্যাকচুয়ালি গত কোনো ক্লাসে করা আপু আজকের টপিকসটা নিউ, এই টপিকসটাই নিউ, যে কথাটা বললাম এটা নিউ, এতটুকু। তাহলে ভাইয়া আবার একটু রিপিট করবেন, আমি তাহলে শুনি নাই, আমি মাত্র বাইরে থেকে আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আবার একটু রিপিট করতেছি। প্রতিটা ডিপার্টমেন্ট বা প্রতিটা অর্গানাইজেশন, আমরা প্রতিটা অর্গানাইজেশনের নির্দিষ্ট একটা মিশন থাকে, ভিশন থাকে। ওই মিশন ভিশনকে অ্যাচিভ করার জন্য একটা অর্গানাইজেশন ওই বছরে কি টার্গেট নিছে, ওই টার্গেটটা কমপ্লিট করার জন্য তারা ডিপার্টমেন্টের উপর ডিস্ট্রিবিউট করে দেয়। তো এখন দেখা যাচ্ছে, তো সেলস বা আমি এক্সাম্পল দিলাম যে ডিপার্টমেন্টের যে কোর জব, কোর কাজ, ওই কোর কাজটা মূলত কেয়ারে কি রেসপন্সিবল এরিয়া। ধরেন অ্যাডমিনের কিছু স্পেসিফিক কেয়ারে আছে, এইচআর এর কিছু স্পেসিফিক কেয়ারে আছে। এইচআর এর কেয়ারিটা আপনাদেরকে একটু আগে শেয়ার করলাম যে রিক্রুটমেন্ট একটা কেয়ারে, মানে কি রেসপন্সিবল এরিয়া, ওদের একটা মেইন কাজ, মানে মেইন পয়েন্ট বলতে পারেন আর সাব পয়েন্ট বলতে পারেন, হেড সাব হেড এরকম কিছু একটা, এভাবে চিন্তা করতে পারেন জিনিসটা। তারপর হচ্ছে কাস্টমার সার্ভিসের কথা বললাম যে ওদের দুইটা জিনিস কেয়ারে থাকে কমনলি, সব ধরনের সকল কাস্টমার সার্ভিসের। এক নাম্বার হচ্ছে আপনার প্রথম কেয়ারে যেটা থাকে সেটা হচ্ছে আপনার যে কাস্টমারের কমপ্লেইন ম্যানেজমেন্ট, মানে কমপ্লেইনটাকে রিসিভ করা এবং ওই কমপ্লেইনটাকে কনসার্ন পারসনের কাছে ডেলিগেট করে দেওয়া এবং ওইটাকে প্রবলেম সলভ হয়েছে কিনা ওইটার একটা ফিডব্যাক নাও। কাস্টমার ফিডব্যাক কালেকশন তিনটা কেয়ারে থাকে মূলত। তো এই যে কেয়ার এগুলো হয়, এই কেয়ারের উপর ভিত্তি করে কিন্তু এটাকে ডিভিশন ওয়াইজ ভাগ করা হয়, ধরেন সাব পয়েন্ট করা হয়। কমপ্লেইন ট্র্যাক, মানে কমপ্লেইন যে ট্র্যাক করব এটা আসলে কিভাবে করব, এটার একটা নির্দিষ্ট এসওপি হয়, স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর। আমরা তো আপনাদেরকে বিজনেস অ্যানালিটিক্স শেখাচ্ছি হচ্ছে টেকনিক্যাল টুল দিয়ে, কিন্তু বিজনেস অ্যানালিটিক্সের আপনারা যা শিখতেছেন এইটা হচ্ছে ইটস অ্যান পার্ট, এটা টেকনিক্যাল পার্ট। কিন্তু এখন যেটা আলোচনা করতেছি এইটা হচ্ছে আপনার কি বলবো, এইটাও একটা পার্ট, এটা থিওরিটিক্যাল পার্ট বলতে পারেন, বাট এই পার্টটা হচ্ছে আপনার মূলত হচ্ছে প্ল্যানিং বিজনেসের যে আপনি যে অ্যানালাইসিস করতেছেন, আপনার যে প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের যে কাজগুলো করতেছেন, এই কাজে এই জিনিসগুলো ইনভলভ থাকে। বিকজ আপনি একটা রিপোর্ট রেডি করলেন, ওইখান থেকে আপনার কিছু একটা ফাইন্ডিংস থাকবে, ওই ফাইন্ডিংসগুলো বেস করে কিছু একটা অবজারভেশন দিবেন। তো ওই যে ডিপার্টমেন্টাল কেয়ারের উপর বেস করে বা কেপিআর বেস করে আপনার কিন্তু অবজেক্টিভস দেওয়া লাগবে, যে ডিপার্টমেন্টের টার্গেট ছিল এতগুলো, যে কাস্টমারের এতগুলো কমপ্লেইন ছিল, ওই অনুযায়ী আমরা এত পার্সেন্ট সার্ভ করতে পারছি, এত পার্সেন্ট করতে পারি নাই। আমাদের টোটাল কাস্টমার 1000, তাদের এত পার্সেন্ট আমরা সার্ভে করতে পারছি, এত পার্সেন্ট করতে পারি নাই। আমাদের টোটাল এমপ্লয়ি এতগুলো, ওদের এই বছরে এত পার্সেন্ট আমরা পারফরমেন্স ইভ্যালুয়েট করতে পারছি। আমি কি জিনিসটা এখন বুঝাইতে পারছি? এখন একটু সামারি করেন তো আপু। আলটিমেটলি হইতেছে যে কোনো ডিপার্টমেন্টের আন্ডারে হচ্ছে ওদের যে পারপাসটা থাকে, প্রতি মান্থ অথবা উইকের লাস্টে হচ্ছে ওদের কোনো না কোনো একটা গোল হচ্ছে ফিল আপ করা লাগে। এই গোলটা ফিল আপ করার জন্য যে টার্গেটটাকে অ্যাকচুয়ালি ওরা ধরছে, কোনো একটা স্পেসিফিক একটা ওয়ার্ক যেটা, সেটাকে ফুলফিল করার জন্য অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হচ্ছে ওদের একটা রিপোর্ট লাগে, যে রিপোর্টের থ্রুতে অ্যাকচুয়ালি বোঝা যায় যে কতটুকু গোল অ্যাচিভমেন্ট হয়েছে, কি অ্যাকচুয়ালি ইমপ্রুভ করা দরকার, বা যদি কোনো কিছু অ্যাচিভমেন্ট না হয়ে থাকে সেটা অ্যাকচুয়ালি না হওয়ার পিছনে রিজনটা কি সেটা বের করা, যে কি কারণে অ্যাকচুয়ালি এটা হইতেছে না, এবং সেই অনুযায়ী ওটার জন্য আর কি স্টেপ নেওয়া এবং সলিউশন বের করা। পারফেক্ট, সাউন্ডস গ্রেট। আচ্ছা, আর কেউ কথা বলতেছেন এটা নিয়ে? হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাই। হ্যাঁ, এখানে যে কি রেসপন্সিবিলিটি গুলো, এটা কি কেয়ারে নাকি হচ্ছে এটাকে অ্যাসেস করে, অ্যাসেসমেন্টটা এটা কেয়ারে? অ্যাসেসমেন্টটা যেটা করে মানে করে হচ্ছে কেপিআই এর উপর বেস করে। আমরা যখন ইভালুয়েট করি তখন ওইটা করি হচ্ছে কেপিআই এর উপর বেস করে, আর কেপিআইটা ডেভেলপ করা হচ্ছে কেয়ার এর উপর বেস করে। জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ জহুরুল ইসলাম ভাই। ভাই বেসিক্যালি আমি আমার মতো করে যতটুকু বুঝছি আর কি, সেটা হলো যে আমাদের যে জব ডেসক্রিপশনটা থাকে সেটাকে আমরা কেআরআই হিসেবে আমাদেরকে অ্যাসাইন করা হয়, নাকি আমার টার্গেট আমার জব ডেসক্রিপশনে থাকে ধরুন যে আপনাকে এবছর শেষে $60,000 সেভ করতে হবে, রাইট? হ্যাঁ, দেন আমি ইয়ার এন্ডে গিয়ে দেখা গেল যে আমি ওইটা 90% অ্যাচিভ করছি, ওইটাই হলো আমার কেপিআই। ওইটা আপনার কেপিআই, কিন্তু
কেয়ার এটা হচ্ছে ডিপার্টমেন্টাল, যে আপনাদের কেয়ার এটা কি, যে এই বছর আপনার আপনাদের হ্যাঁ ওই পার্টিকুলার পোর্শনে আপনারা 6 জন সেলস পারসন আছেন, তো ধরেন $6000 ডিস্ট্রিবিউট করে দিল 6 জনের মধ্যে, সো পার পারসন 1000 সেল করতে হবে, ওইটা আপনার টার্গেট বা কেপিআই। কেয়ার এটা কি ওই যে টার্গেটটা না? না, কেয়ার এটা টার্গেট, কেয়ার হচ্ছে বর্ডার এক্সপেক্টে। আমি যদি বলি যে আপনি এজ সেলস পারসন, হ্যাঁ আপনি আসলে কি করবেন, আপনি বলতে পারেন যে আমার কেয়ারে হচ্ছে নিউ, এটা একটা হচ্ছে যে একটা আপনি কেয়ারে সেট করতে পারেন। এক্সাম্পল, অর্গানাইজেশন সেট করে দিচ্ছে কেয়ারে যে আপনাকে হচ্ছে টেরিটরি এক্সপ্যান্ড করতে হবে। না, আমাকে যেমন আমাদের অর্গানাইজেশনের কেয়ারে যেটা আমাদের সেট করে দিয়েছিল যে আমাকে ইয়ারলি $60,000 সেভ করতে হবে, আমার প্রকিউরমেন্ট পার্ট তো। হ্যাঁ $60,000 আমাকে সেভ করতে হবে। এন্ড অফ দ্য ইয়ারে গিয়ে আমি আসলে কতটুকু সেভ করতে পারলাম, আমার জব ডিসক্রিপশন মানে আমার রেসপন্সিবল এরিয়ার মধ্যেই পড়ে যে আমাকে এত টাকার অ্যামাউন্টটা সেভ করে দেখাইতে হবে। তাহলে ওইটা যেটা স্পেসিফিক যেটা থাকবে, মেজারেবল স্পেসিফিক, হ্যাঁ টাইম বাউন্ড, এইটা হচ্ছে আপনার কেপিআই। আর আপনার কেয়ার এটা, আর আপনার কেয়ারটা হচ্ছে অর্গানাইজেশন প্রকিউরমেন্টে অর্গানাইজেশনাল একটা এক্সাম বা একটা বাজেট সেভ করা, এইটা হচ্ছে কেয়ারে। কিন্তু বাজেটের এমন কিন্তু লেখ নেই, এটা একটা বর্ডার এক্সপেক্ট না, একটা বাজেট সেট করে একটা বর্ডার এক্সপেক্ট। আর আমি যদি একটু ন্যারো ডাউন করি তাহলে এটা কি, যে ঠিক আছে ভাই কত করব সেভ, ঠিক আছে এই বছর আপনি $1,00,000 সেভ করেন, রাইট? জি। আচ্ছা, এইটা কিন্তু এই জিনিসটা জানা অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি যে কথাটা বললাম অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট এই জিনিসটা জানা খুবই ইম্পর্টেন্ট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমি আপনাদেরকে একটু বলে রাখি, আমি আসলে মূলত আপনাদেরকে যখন এই যে কোর্স করাচ্ছি, আমি তো অলমোস্ট 2 ইয়ার্স ধরে কোর্স করাচ্ছি, তো কোর্স এই 2 ইয়ার্স ধরে ধরেন 10টা, আমরা মনে হয় 10টার মতো ব্যাচ কমপ্লিট করাইছি আর কি, হোপফুলি আমি পার্সোনালি করাইছি 10টা ব্যাচ। তো আমি যে জিনিসটার একটা গ্যাপ দেখতেছি, মানে আমাদের এন্ড থেকে না, আমাদের এন্ড থেকেও বলতে পারেন, বিজনেস অ্যানালিস্টের যে পার্টিকুলার যেই ডোমেইন নলেজটা আমরা আপনাদেরকে সবাইকে দিচ্ছি হচ্ছে একটা পার্টিকুলার এভারেজ একটা নলেজ, যেই নলেজের উপর বেস করে আপনারা যদি যখন বিজনেস অ্যানালিস্ট হিসেবে বা আপনারা যদি কখনো কোথাও জয়েন করেন তাহলে এই বুস্টিং এই জিনিসটা আপনাদেরকে হেল্প করবে। কিন্তু কোর থিওরিটিক্যাল যে পার্টিকুলার টপিকস ওই জিনিসটার উপরে আমরা আপনাদেরকে কিন্তু টোটালি মানে কমপ্লিটলি দেখাইতে পারতেছি না, কারণ আমাদের টাইম লিমিট কিন্তু 4 মাস। আপনারাও জানেন যে 4 মাসের মধ্যে কিন্তু একটা কমপ্লিট সাবজেক্ট কিন্তু শেষ করা যায় না, এই জন্য ফান্ডামেন্টাল যে জিনিসগুলো ওই জিনিসগুলো কিন্তু আমরা মূলত আপনাদের সাথে ফোকাস দিচ্ছি। তো আমি ব্যক্তিগতভাবে আমি যেটা প্ল্যান করতেছি, হোপফুলি এখন করতেছি, আমি মানে আই এম ওয়ার্কিং অন ইট, এই যে থিওরিটিক্যাল যে পার্টগুলো, ধরেন এক্সাম্পল ধরেন শর্ট, তারপরে পেস্ট অ্যানালাইসিস, শর্ট অ্যানালাইসিস, তারপর হচ্ছে আমরা এবি টেস্টিং, এই যে কিছু কিছু প্রসেস আমরা আলোচনা করি, মানে এগুলো আমরা বিজনেস অ্যানালিসিস করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি, কিন্তু এইটার না থিওরিটিক্যাল অ্যাসপেক্ট আছে, কিন্তু প্র্যাকটিক্যালের সাথে কানেকশন করে যে একটা ব্রডার অ্যাসপেক্ট, ওইটা একটু রিসোর্সটা একটু কম। আমি যদি একটু উদাহরণ দিই আপনারা হয়তো রিলেট করতে পারবেন। আমি আপনাদেরকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের একটা গল্প শোনাইছিলাম না, মানে যখন প্রথম ক্লাসে না দ্বিতীয় ক্লাসে পড়াইছিলাম যে ডিসক্রিপটিভ পড়ানোর সময়, মনে আছে তো? জিনিসটা কি মনে আছে না ভুলে গেছেন? আচ্ছা, আপনারা অনেকেই আমাকে বলছেন যে ভাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এতদিন পড়ছি থিওরিটিক্যালি, কিন্তু প্র্যাকটিক্যালের সাথে রিলেট করতে পারি নাই, বাট আপনি যেভাবে এক্সপ্লেন করছেন এখন আমরা প্র্যাকটিক্যালটা রিলেট করতে পারছি। এটা আমি কয়েকজনের সাথে কমেন্ট শুনছি। তো সেম জিনিসটা আমি আপনাদেরকে বলতেছি যে যেমন এই যে শর্ট অ্যানালাইসিস, এবি টেস্টিং, পেস্ট অ্যানালাইসিস, তারপর হচ্ছে আরো 4 থেকে 5 রকম আমরা অ্যানালাইসিস বেসিক্যালি ইউজ করে থাকি। তারপরে হচ্ছে আপনার এই যে গ্রোথ অ্যানালাইসিস, তারপরে হচ্ছে আপনার টপ ডাউন অ্যানালাইসিস, হ্যাঁ এই যে কয়েকটা টপিকস বললাম, এরকম করে আরো কয়েকটা বেসিক লেভেলের আরো কয়েকটা অ্যানালাইসিস আছে, বেশি না। তো এই জিনিসগুলো আর একটা প্র্যাকটিক্যালের সাথে ইনডেপথ দিয়ে এইটা হোপফুলি দেখি আপনাদের এই কোর্স শেষ হওয়ার আগেই আমি পার্সোনালি আমি ভিডিও বানাচ্ছি, যদি ওইটার জন্য মানে কাজ করতেছি, মানে ডকুমেন্টেশন করতেছি, এগুলো হয়তো আপনাদেরকে একটা সলভ করবে। কারণ দেখেন শুধু কেয়ার নিয়ে কথা বলতে চাইলে আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে যাবে। সো ইটস এ লং স্টোরি। সো ওইটার টেকনিক্যাল কীভাবে ইমবেড করতে হয় সেটাও ওইখানে আমি বলার চেষ্টা করব। তো ওই জিনিসগুলো আমি
আপনাদের জন্য রাখবো, কারণ দেখা যাচ্ছে যখন আপনারা বিজনেস অ্যানালিস্ট হিসেবে কথা জয়েন করবেন, আপনাদের কিন্তু ইনিশিয়াল ঢোকার পরেই কিন্তু আপনাকে বলবেন না যে এই রিপোর্ট বানাই দাও বা এই প্রবলেমটা সলভ করে দাও। আপনাদেরকে মূলত যেটা করতে হবে, প্রবলেম আইডেন্টিফাই করতে হবে। এখন একটা প্রবলেম আইডেন্টিফাই করা এবং ওইটাকে রিটেন ডকুমেন্টেশন আকারে প্রেজেন্ট করা, এরপর এই প্রেজেন্ট থেকে আপনার সর্ট করা, তারপর এখান থেকে স্কোপ অ্যানালাইসিস করে ইমপ্লিমেন্টেশনে যাওয়া, যে আপনি কোন জিনিসটা আগে সলভ করবেন, তখন ওইখানে এসওপি ডেভেলপ করা, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে ম্যানেজমেন্টের সাথে কমিউনিকেট করা। এই এসওপি করতে গেলে কি পরিমাণ বাজেট লাগবে, কি পরিমাণ ম্যান পাওয়ার অ্যালোকেট করা লাগবে, কি পরিমাণ নিউ অ্যালোকেশন লাগবে। সে ফর এক্সাম্পল, মেবি আমি যতটুকু মনে আছে ইভাপো মনে হয় আইটিতে আছে, রাইট? মেবি আইটি নিয়ে কাজ করতেছে। তো আইটি রিলেটেড কাজে জি আপু, ভাইয়া আমি এখনো গ্রাজুয়েট করি না, আমি কোনো জবে নাই। ও আচ্ছা আচ্ছা, সরি, আইটিতে জানি কে ছিলেন, আমি সরি কে জানি ছিলেন আমার মনে নেই। তো যাই হোক, কোনো একজন কেউ আইটিতে আছেন, সে এখন এক্সাম্পল ধরেন আপনি বিজনেস অ্যানালিস্ট হিসেবে গেলেন, আপনি আইটির কিছু ইনফ্রাস্ট্রাকচার দেখলেন, তো তখন আপনি কিছু উইকনেস খুঁজে পেলেন। যে এক্সাম্পল দেখলেন যে আপনাদের অর্গানাইজেশনে কোনো ইন্টারনাল সার্ভার নাই। 2 নম্বর হচ্ছে আপনাদের অর্গানাইজেশনের কিছু ধরেন আরো কিছু ইন্টারনাল সার্ভার নাই। তারপর হচ্ছে ধরেন এইচআর ডিপার্টমেন্ট, ধরেন এক্সাম্পল যেই রিক্রুটমেন্ট করতেছে, রিক্রুটমেন্ট প্রসেসে ওরা ম্যানুয়ালি সিভি কালেক্ট করতেছে, যে প্রসেসে করতেছে ওইখানে টাইম কনজিউম যাচ্ছে, টাইম কনজিউমটা অনেক বেশি হচ্ছে। তো এখন এই যে একটা প্রবলেম আপনি আইডেন্টিফাই করলেন, এখন আইডেন্টিফাই করার পর আপনার এই প্রবলেমটাকে তো এটা তো বলতে হবে, কোথাও তো ডকুমেন্টেশন করে দেখাইতে হবে। তো এইটার একটা আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্লো চার্ট, প্রসেস চার্ট। আমরা তো ফ্লো চার্ট সম্পর্কে জানি, ডায়াগ্রাম কিভাবে কে কাজগুলো করতে হয়। তো এই ফ্লো চার্ট করার জন্য আমরা কি ইউজ করি, আমি যেমন ইউজ করি হচ্ছে আপনার এই তো আমাদের অ্যাপসটা আছে, আমি এটা ভুলে গেছি। ম্যাক্সিমাম টাইম পাওয়ার পয়েন্ট ইউজ করি, কমন একটা জিনিস পাওয়ার পয়েন্ট ইউজ করি। আর আরেকটু ইন্টারেক্টিভ করতে গেলে আপনার ভিজিও এটা ইউজ করি। এর চেয়ে বেশি আরেকটু ইন্টারেক্ট করতে গেলে আরেকটা টুলস আছে, ওটা আমি টুলসটা দেখাই দিব না, ওই টুলসটা ইউজ করি। ওটা দিয়ে মূলত আমি ফ্লো চার্টগুলো প্রপারলি বানাই। তো এখন ম্যানেজমেন্টকে আমার ধরেন বোর্ড অফ ডিরেক্টর, তো ডিরেক্টরের কাছে ধরেন আমি যখন যাব, সে তো আমাকে ঘন্টার পর ঘন্টা সময় দিবে না, আমি তার কাছে হয়তো সর্বোচ্চ আধা ঘন্টা, তাও পাবো কিনা সন্দেহ আছে, 15 মিনিট ম্যাক্সিমাম। তো আমার এই 15 মিনিটে ধরেন আমাদের যখন বিজনেস অ্যানালিস্ট হিসেবে আমাদের যখন বিওডিতে বোর্ড অফ মিটিংয়ে থাকতে হয়, বা আমরা যখন ভিএফও মিটিংগুলো করি বা মান্থলি মিটিংগুলো করি ডিপার্টমেন্টের হেডদেরকে সাথে নিয়ে, তো তখন যে কাজগুলো করতে ওইখানে কিন্তু প্রত্যেকটা মানুষের সময় খুব গুরুত্বপূর্ণ। ধরেন অলমোস্ট ডে লং থাকতে হয়, তখন আমার এন্ডে কথা বলার জন্য আমি পার্ট পাই ধরেন 30 মিনিটস বা 20 মিনিট একটা স্লট পাই। এই 20 মিনিটে আমার 3 থেকে 4টা 5টা 6টা পয়েন্ট নিয়ে আলোচনা করতে হয়, ওইটার একটা ডিসিশন আসতে হয়। ওই ডিসিশনের বেস করে ম্যানেজমেন্ট ডিসিশন দেয়, ওকে আপনারা এটা নেক্সট মান্থ থেকে শুরু করেন, এর জন্য বাজেট কত লাগবে, তখন বলেই তো হয় ঠিক আছে এটার জন্য স্যার 10 লাখ টাকা লাগবে, এইটা ইমপ্লিমেন্ট করতে গেলে আমার এতজন ম্যান পাওয়ার লাগবে, এটা করতে গেলে আমার নতুন ম্যান পাওয়ার হায়ার করা লাগবে। তো তখন তারা অ্যাপ্রুভাল করে দেয়, তখন ওইটা প্রপোজাল আকারে ম্যানেজমেন্টকে দিতে হয়। ওই প্রপোজালের উপর বেস করে দেখাচ্ছে তারা একটা অ্যাপ্রুভাল দেয়, ওই অ্যাপ্রুভালের উপর বেস করে প্রতি মাসে একটা ট্র্যাকিং দেখাইতে হয় যে এটা গ্রোথ হচ্ছে। আমি কি জিনিসটা বুঝতে পারছি? আমার কথাটা কি আপনারা ধরতে পারছেন? বিজনেস অ্যানালিস্ট, বিআই অ্যানালিস্ট, যে অ্যানালিস্ট হিসেবে যে জব রোলটা, তো এটার মধ্যে ডেটা অ্যানালিস্ট একটা পার্ট, বাট মেজরিটি পার্ট হচ্ছে অপারেশন, বিজনেসের প্ল্যানিং, বিজনেসের গ্রোথ, স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানিং, এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হয়। তো এই স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান এগুলোর জন্য আপনাদেরকে সহজ একটা সলিউশন দিয়ে দিই, আপনারা প্রচুর পরিমাণে কেস স্টাডি পড়বেন, প্রচুর পরিমাণে কেস স্টাডি। এই ব্র্যান্ড এই সেলসটা কিভাবে করলো, এরকম সেলস নিয়ে কেস স্টাডি পড়েন। মানে যে ধরেন এক্সাম্পল, যেমন কেউ একজন এখানে আছেন প্রকিউরমেন্টে, তাহলে প্রকিউরমেন্টের অনেক কেস স্টাডি আছে, এই কেস স্টাডিগুলো আপনারা পড়া শুরু করেন, তাহলে দেখবেন যে আপনারা আপনাদের প্রবলেমের সাথে রিলেট করতে পারবেন। এরপরে হচ্ছে কিভাবে প্রপারলি ডকুমেন্টেশন লিখতে হয়, এটা একটু নিজেরা সেলফ স্টাডি করা শুরু করেন। যাদের স্কিল ভালো আলহামদুলিল্লাহ, যাদের স্কিল কম তাদেরকে বলবো আপনারা আরেকটু নেট ঘাটাঘাটি করেন, ইউটিউবিং করেন, ডকুমেন্টেশন করেন, লেখালেখি একটু লেখেন, একটু আর্টিকেলগুলো পড়েন যে কিভাবে প্রপারলি ডকুমেন্টেশন করতে হয়, এই জিনিসগুলো একটু দেখেন। তারপর হচ্ছে ডায়াগ্রাম কিভাবে বানাইতে হয়, মানে ফ্লো চার্ট কিভাবে বানাইতে হয়, এই জিনিসগুলো আপনাদের শিখতে হবে। আপনাদেরকে বিজনেসের প্রবলেমটাকে এই ফ্লো চার্টের মাধ্যমে প্রেজেন্ট করতে হবে।
এগুলো প্রেজেন্ট করার পর এই প্রেজেন্ট করার মধ্যে ডেটা অ্যানালাইসিস করে দেখাইতে হবে যে আমি দেখতেছি আমাদের এই বছরের এক্সাম্পল লাস্ট 5 ইয়ার্সের হিস্ট্রি হচ্ছে এই পরিমাণ যাচ্ছে, এভারেজ ট্রেন্ড এইটা, এভারেজ এইটা একটা এক্সাম্পল দিচ্ছেন। সো আমরা যদি এখন যেভাবে যাচ্ছে আমাদের এই এক্স অ্যামাউন্ট খরচ হচ্ছে বা আমাদের ওয়েস্ট হচ্ছে, এইটাকে রিডিউস করতে যদি চাই তাহলে আমরা এই পার্টিকুলার জায়গায় যদি আমরা কন্ট্রোলটা করি এত পার্সেন্ট, তাহলে আমাদের এইখানে এত পার্সেন্ট আসবে। এবং যদি এটা করতে চাই সেটা হচ্ছে ইন ফিউচার প্রবাবিলিটি আছে যে এইটা আগামী দিনে এই পরিমাণ যাবে। তো মেইনলি আপনাদের ডেসক্রিপটিভ অ্যানালাইসিস করে রিপোর্টগুলো প্রেজেন্ট করতে হবে, ড্যাশবোর্ড ডেভেলপ করতে হবে ইনডেপথ দেখানোর জন্য, অ্যানালাইসিস করার জন্য। এরপরে ড্যাশবোর্ডগুলো লাইভ ড্যাশবোর্ড কখন লাগবে, এই লুকার বা এই ধরনের পাওয়ার বি ড্যাশবোর্ড কখন লাগবে, যখন লাইভ কাজগুলো চলবে, ওটার প্রোগ্রেস কি পরিমাণ হলো। এটার জন্য তো প্রতিদিন বারবার আপনি ঘন্টার পর ঘন্টা বসে অ্যানালাইসিস করবেন না, করার সুযোগও নাই। তো তখন কি করতে হবে, আপনাকে এই যে প্যারামিটারটার উপর বেস করে আপনি ম্যাট্রিক্স ডেভেলপ করবেন পাওয়ার বিআইতে বা আপনার লুকার স্টুডিওতে। ওই ম্যাট্রিক্সগুলো ডে বাই ডে ধরে ধরে আপনি কি করবেন, চেক করবেন কতটুকু হলো কতটুকু হলো না, আজকের দিনের আপডেট কি, ডে ওয়াইজ কি আপডেট। আমার কথা কি বুঝতে পারছেন? এই যে ডে ওয়াইজ আপডেট কি, এই জিনিসগুলো বোঝার জন্য আমরা ড্যাশবোর্ডটা লুকার স্টুডিও ইউজ করে থাকি। তো ওই জিনিসটা আমি আপনাদেরকে গত ক্লাসে যেটা দেখাইছি সেটা হচ্ছে কিভাবে একটা বেসিক লেভেলের ড্যাশবোর্ড কানেক্ট করা যায়। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে এই যে আমাদের যে বিভিন্ন প্যারামিটারগুলো রাখছি, এই প্যারামিটারগুলো তো নিশ্চয়ই একটা টার্গেট থাকে। আমরা যে এক্সাম্পল মনিটরিং করব বা মনিটরিং টুলস বানাই দিব অ্যাজ এ ডেটা টিম হিসেবে বা বিজনেস অ্যানালিস্ট হিসেবে বা আমরা যে প্রফেশনাল যেই ব্যাকগ্রাউন্ডে থাকি না কেন, এই যে এক্সাম্পল ভাইয়া বললেন কি $6 লাখ সেভ করতে হবে। তো $6 লাখ যদি আপনার টার্গেট থাকে তাহলে এইটা আপনার কেপিআই নাম্বার 1। তাহলে এইটা তো আপনার এইটা তো একটা, এবং এটা একটা ম্যাট্রিক্স, এন্ড এটা ইভালুয়েট করবেন কিভাবে, আপনি কি পরিমাণ ডলার সেভ করছেন মান্থ ওয়াইজ। এইটা তো আপনাকে দেখাইতে হবে যে আমি এক্সাম্পল প্রথম শিপমেন্টে বা এক্সাম্পল আমি একটা পিও পাইছি যেটার ভ্যালু ছিল ধরেন $10,000। আমি তারপরে 3টা কোটেশন কালেক্ট করলাম এক্সাম্পল, তো ওইটার মধ্যে দেখলাম যে কম্পারিজন কালেক্ট করে আমি পাইছি হচ্ছে 9,500। তারপরে আমি হচ্ছে প্রথম ভেন্ডরকে এটার উপর নেগোশিয়েট করে আমার স্কিল দিয়ে 9,500 বাজার রেট অ্যাকচুয়ালি, কিন্তু আমি স্কিল দিয়ে আমি এখানে এটাকে $8,000 আনছি, এখানে $1,500 সেভ করছি। তখন আপনি কি করলেন, পিও নাম্বার 1 সেভ হচ্ছে $1,500। পিও নাম্বার 2 ওয়ার্ক অর্ডার নাম, আপনি যে ওয়ার্ক অর্ডারটা দিচ্ছেন আপনি ওয়ার্ক অর্ডার নাম্বার মেনটেন করতে পারেন বা পিও মেনটেন করতে পারেন বা পিআই করতে পারেন, হোয়াট এভার ইট ইজ একটা। তো আপনি ওইটার উপর বেস করে আপনি লিখে রাখতেছেন, একটা লগ রাখতেছেন। এখন এই লগটা যদি আপনি একটা ড্যাশবোর্ডে কানেক্ট করে রাখেন তখন আপনি দেখাইতে পারবেন। ধরেন এক্সাম্পল আমি জানি না আপনাদের প্রকিউরমেন্ট আপনারা কয়টা ডিভিশনের জন্য করেন, এমন হতে পারে শুধু ফ্যাক্টরির জন্য করেন, হতে পারে। তো দেখা যাচ্ছে যদি আপনি মাল্টিপল প্রোডাক্টের জন্য বা প্ল্যান্টের জন্য করতে থাকেন তখন আপনি দেখাইতে পারবেন যে আমি এই প্ল্যান্টের জন্য পার্টিকুলার এই ম্যাটেরিয়ালের জন্য আমি এত % সেভ করছি, এটার জন্য এত % করছি। এটা যখন ম্যানেজমেন্টকে দেখাইতে যাবেন, সময় পাবেন দেখানোর জন্য, তখন কিন্তু আপনাকে একটা ড্যাশবোর্ড দেখাইতে হবে এট এ গ্লাস। তো এই ড্যাশবোর্ডটা যদি আপনি লুকার দিয়ে ডেভেলপ করে রাখেন বাই ডিফল্ট, তাহলে কি হবে, আপনি অটোমেটিক আপনি এবং আপনার টিম দেখতে পাচ্ছেন ও আচ্ছা আমরা এই অর্ডারগুলোতে এত পরিমাণ সেভ করতে পারছি, কারণ আমাদের এত টাকা আমাদের এক্সেস হয়ে গেছে, এত টাকা আমরা বেশি করে ফেলছি। তো কিছু জিনিস আছে এই ড্যাশবোর্ড বানানোর ক্ষেত্রে, ক্যালকুলেশন করার ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর কাজ করে, সেটা হচ্ছে আপনারা জিনিসটা জানবেন, এটার বেসিক ম্যাথ। কিছু জিনিস কমলে অর্গানাইজেশনের জন্য ভালো, আবার কিছু জিনিস বাড়লে অর্গানাইজেশনের জন্য ভালো। এই দুটোর বাইরে আর কিছু নাই। আবারও বলতেছি, কিছু জিনিস কমলে অর্গানাইজেশনের জন্য ভালো, আবার কিছু জিনিস বাড়লে অর্গানাইজেশন ভালো। এক্সাম্পল যদি দিই, ধরেন কাস্টমার কমপ্লেন কমলে অর্গানাইজেশনের জন্য ভালো, আবার সেলস বাড়লে অর্গানাইজেশনের ভালো। এখন এই দুই ক্ষেত্রে বাইরে আর কোনো এরিয়া নাই। এখন এই পার্টিকুলার দুইটা এরিয়াতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ম্যাথটাকে একটু ঘুরাই দিতে হবে। কেমন ম্যাথ হইতে পারে, কেউ একজন হেল্প করতে পারবেন আমাকে? এইটার ক্যালকুলেশনটা কেমন হইতে পারে? এনিওয়ান? এটা ফর্মুলাটা, ম্যাথমেটিক্যাল ফর্মুলা কারো কি জানা আছে? মানে বেটার রেজাল্ট, যেখানে মানে বেশি মানে রেজাল্টটা বেটার হলে ভালো হয়, আর
ওইটার ক্যালকুলেশনটা কিভাবে বের করব, আর রেজাল্টটা যেখানে কম হলে ভালো হয় ওইটার ক্যালকুলেশন কিভাবে বের করব। আমি একটু কেউ কি আমরা বলতে পারবো? ভাই আপনি বলে দেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে জাস্ট এ সেকেন্ড, যেটা বেশি হলে ভালো হয় সেটা হচ্ছে কি আমার, সরি আমি নোটপ্যাডটা অন করি, আমি এটা দিয়ে আসলে কমফোর্টেবল ফিল করতেছি না দেখতে। মানে সিচুয়েশনটা আমরা বুঝছি তো, যে আমার প্রশ্নটা কি আপনারা বুঝছেন? তার মানে আমরা যখন এই মেজারমেন্টটাকে মানে প্যারামিটারটাকে সেট করব বা আমরা যখন মনিটরিং করব তখন আমাদের কি লাগবে, আমরা কি ট্র্যাক করব, আমরা মূলত পারফরম্যান্সটাকে ট্র্যাক করব বা মানে গ্রোথটাকে ট্র্যাক করব। এখন গ্রোথটা কি, সরি এখন গ্রোথটা কি ভাইয়া, গ্রোথটা হচ্ছে কখনো কোনো গ্রোথ বাড়লে আমার কোম্পানির জন্য ভালো, আর কোনো কিছু কমলে আমার জন্য ভালো। তো যেটা বললাম কাস্টমার কমপ্লেন যখন কমবে এটা আমার জন্য ভালো, তখন যেটা করব আমার জায়গায় প্রতিটা ক্ষেত্রে আমার একটা টার্গেট থাকে, তাহলে যেটা করব আমরা টার্গেটকে যখন আমরা বেশি হলে ভালো হয় তখন অ্যাচিভমেন্ট ইনটু ওয়েটেজ ডিভাইডেড বাই টার্গেট। আবার যখন কোনো কিছু ধরেন এক্সাম্পল কমলে ভালো হয় সেই ক্ষেত্রে আমরা যেটা করব উল্টাই দিব, টার্গেট ইনটু ওয়েটেজ ডিভাইডেড বাই অ্যাচিভমেন্ট। আপনারা এটা একটু মনে রাখেন, আপনারা পার্সোনালি একটু প্র্যাকটিস করেন, আমাকে না বুঝলে আমাকে নেক্সট ক্লাসে বলেন, আমি আপনাদেরকে I will help you to figure out these things. ভাইয়া ওয়েটেজ বলতে কি বোঝাচ্ছে? ওয়েটেজ বলতে বোঝাচ্ছে ভাইয়া ধরেন ইনালিল্লাহ, জাস্ট আ সেকেন্ড, আচ্ছা ওয়েটেজ বলতে আমরা যেটা বুঝাচ্ছি ধরেন কোনো একটা কাজ, এক্সাম্পল আপনার কেপিআই, আপনাকে একটা কেপিআই দেওয়া হলো যে আপনাকে সেল করতে হবে 100 ইউনিট। আচ্ছা তারপর হচ্ছে আপনাকে মিটিং করতে হবে ধরেন আচ্ছা আমি আপনাকে লাইভ ডেমো দেখাই তাহলে বুঝবেন। যদিও এটা আমার একটা ওয়েটেজ ক্যালকুলেশনটা, এটা যদি আমার একটা অফিসের একটা কাজ, তারপর আমি একটু দেখাই আপনাদেরকে। জাস্ট আ সেকেন্ড প্লিজ, একটু সময় দিবেন। আচ্ছা আমি একটা এক্সেল ফাইল দেখাচ্ছি আপনাদেরকে, একটু খেয়াল করে দেখেন। এইখানে একটু দেখেন, ধরেন মিস্টার এই ভদ্রলোক, ওনার ইয়ারলি টার্গেট কত 189টা, মান্থলি কয়টা 18টা, মান্থলি 18টা করে মিটিং করতে হবে, আর হচ্ছে বছরের টার্গেট হচ্ছে 189টা। ওকে, তো এখন এইটার ওয়েটেজ কত, ওয়েটেজ হচ্ছে 10, এটা ওয়েট হচ্ছে 10। আবার তাকে অফার পাঠাইতে হবে 221টা,
আপনার স্ক্রিনে দেখতেছেন? হ্যাঁ, তো যখন তাকে অফার করতে হবে কত 221টা, তার ওয়েটেজ কত 20। আচ্ছা, তারপরে তার সেল করতে হবে কয়টা 52টা, তার ওয়েটেজ হচ্ছে 70। তাহলে আমরা যখন নরমাল ম্যাথমেটিক্স করি আমরা কি করি যে ধরেন টোটাল 100% উপর তো তার পার্সেন্টেজে ক্যালকুলেট করি, রাইট? তো 10 20 70 এইলো 100। এখন সে যদি প্রথম প্যারামিটারে 200% অ্যাচিভ করে সে মার্ক 10-এ বেশি পাবে না। আপনি ম্যাথ পরীক্ষায় 15টা অঙ্ক আসছে প্রশ্নে, আপনি 15টারই অ্যান্সার করছেন, আপনি তাহলে কত পার্সেন্ট অ্যান্সার করছেন? 150 মার্কের অ্যান্সার করছেন, রাইট? আউট অফ 100 150 মার্ক অ্যান্সার করছেন, এবং আপনার 150টাই 15টাই হয়েছে। তার মানে কি আপনি অ্যাকচুয়ালি যদি 15টা মার্কিং করা হয় তাহলে কি আপনি 150 মার্ক পাইছেন না? যদি আমি 100-এর মতো কনভার্ট করি তাহলে 150% মার্ক পাইছেন, কিন্তু আপনি কি 150 মার্ক পাবেন ম্যাথে যতই ভালো করেন? না, ওখানে তো সেট করে দেওয়াই আছে আমার ওয়েটেজ। ওয়েটেজ ওইখানে 100। এখন আপনি 100 এর উপর যাই করেন না কেন আপনার মার্ক 100ই পাবেন। তো ওইটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়েটেজ। সো দেখা যাচ্ছে ভাইয়াদের এক্সাম্পল ধরেন সাপ্লাই চেইনে ধরেন অনেক কয়েকটা কেপিআই আছে, তো তার মধ্যে ওয়ান অফ দ্য কেপিআই হচ্ছে ধরেন $6,000 এক্সাম্পল, বা $6 লাখ বা $60,000 সেভ করতে হবে এক্সাম্পল। তো এখন উনি যদি $1 লাখ সেভ করে, ওনার ওইটার যে ওয়েটেজ ওইটাই থাকবে, হয়তো বা এডিশনাল একটা বেনিফিট পেতে পারে, সে এক্সট্রা পারফর্মার হইতে পারে, কিন্তু মানে তখন আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করে বের করতে হবে যে কার কোয়ালিটি বেটার, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, কিন্তু মেইন ওয়েটেজ কিন্তু ওইটা। ক্লিয়ার? তো আমরা যে জায়গাটায় ছিলাম, যেখানটায় ছিলাম, ভাইয়া ওয়েটেজটা কি মানে থ্রেশহোল্ডের মতো কাজ করে? না না, থ্রেশহোল্ড বলতে কি বুঝাচ্ছেন আমি আসলে এটা ধরতে পারছি না, একটু বলবেন আমাকে এক্সপ্লেন করে? থ্রেশহোল্ড মানে তো ভাই আমি যতটুকু জানি যে একটা মিনিমাম রেঞ্জ, মানে থ্রেশহোল্ড বলতে আপনার সর্বোচ্চ সর্বনিম্ন একটা মান, একটা রেঞ্জ বুঝাচ্ছেন, রাইট? জি ভাইয়া। না, এইটা রেঞ্জটাই মানে ওয়েটেজটাই কাজ করে না। ওয়েটেজটা হচ্ছে আপনার ক্যালকুলেশন আউট অফ 100-এ আপনার পারফরম্যান্সটাকে ইভ্যালুয়েট করতে চাইলে ওইটার ক্যালকুলেশন ফেজটাকে বোঝায়। ওই ম্যাথের যে অঙ্কটা এক্সাম্পলটা দিলাম এটা এইভাবে মনে রাখেন, মার্ক হচ্ছে 100, আর আপনি যতই ভালো লেখেন আমাদের সিজিপি এর মতো, কাইন্ড অফ সিজিপি এর মতো, রাইট? সিজিপি এর মতো। 4 ক্রেডিটের 3 ক্রেডিটের। তো এখন আমরা চলে আসি হচ্ছে লুকারে, আমরা কিভাবে আমরা এই যে আমাদের যে পার্সেন্টেজটা এটা আমরা শেয়ার করব। এখন দেখেন এই যে এখানে আমার এই যে এটা আমার কি ধরেন, এটা হচ্ছে আমার একটা, আমি এডিটে যাই, এখন দেখেন এইটা আমার একটা স্কোর কার্ড, এখানে দেখাচ্ছে কত টোটাল সেলস কত হয়েছে আমার 1377। এখন এই সেলসটা যে হয়েছে 1377, এইটা এখানে কি দেখাচ্ছে 76.3%, মানে এটাকে তার মানে যখন 73.6% দেখাচ্ছে তার মানে নিশ্চয়ই একটা টার্গেট আছে, নিশ্চয়ই একটা টার্গেট আছে। তো এইটা হচ্ছে আমার কি, এইটা হচ্ছে আমার টার্গেট, আর এইটা হচ্ছে আমার অ্যাচিভমেন্ট, অ্যাকচুয়াল অ্যাচিভমেন্ট। তাহলে আমি এখন এই টার্গেটটা ফিল আপ করতে যে কতটুকু গ্যাপে আছি, 427টা এখনো গ্যাপে আছি, মাইনাসে আছি। এটা একটা এক্সাম্পল। সেকেন্ড আর একটা এক্সাম্পল যদি দেখাই, এটা দেখেন, এই এক্সাম্পলটা দেখেন, এটা হচ্ছে আমার টার্গেট কত 950, আমি করছি 1377, কত পার্সেন্ট করছি 144%, তাহলে কত পার্সেন্ট বেশি করছি 527% বেশি করছি। এই দুইটা প্যারামিটার ছাড়া নরমালি এই স্কোর কার্ডে প্রোগ্রেস এবং মানে আপনার টার্গেট অনুযায়ী কাজটা কতটুকু হলো ওই জিনিসটা মেজার করার আর কোনো থ্রেশহোল্ড নাই বা প্যারামিটার নাই। তো এখন প্রশ্ন হচ্ছে এটা আমরা কিভাবে করছি। ধরেন
ওকে, এখন ধরেন আমি যদি বলি আমার টিম এ এর কি অবস্থা, আমার ধরেন টিম এ আলাদা করে দিলাম, তখন আমি বলতেছি যে টিম এর, আচ্ছা এটার টিম সি হচ্ছে, টিম সি এর টার্গেট কত ছিল, টিম সি এর টার্গেট অনুযায়ী আমার টিম সি করছে হচ্ছে এত %। এবার টিম এর কি অবস্থা, তখন টিম এর দেখাবে টিম এর টার্গেট ছিল, টার্গেটের এত % করছে, টিম বি কত করছে, টিম বি করছে এত %। এই যে পার্সেন্টেজ কিন্তু টিমের টার্গেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর টোটাল কত, টোটালটা হচ্ছে ধরেন 1377। এই যে প্যারামিটারটা দেখালাম, কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? কারো কোনো কোশ্চেন আছে এই প্যারামিটারে? ভাই এই যে নিচের যে ছোট ছোট লেখাগুলো, এটা কিসের পার্সেন্টেজ, মানে কি 950 এর নাকি 1377 এর? জাস্ট এ সেকেন্ড, আপনি কি এটার কথা বলতেছেন? এই যে ধরেন, আচ্ছা এইটাই দেখাই, এই যে এইটা দেখেন, এইটা হচ্ছে যে 1377 27% দেখাচ্ছে, এইটা নাকি ভাই কোশ্চেন ছিল যে 27.5%, এটা কি 1377 এর নাকি 5000 এর? 5000 এর। এই পুরোটা ফিল আপ হলে 5000 ফিল আপ হবে, এই পুরো বারটা ফিল আপ হলে। এখন মাত্র এতটুকু আমরা করছি, তার মানে এখন আসলে এতটুকু মানে কত, 1377টা করছি, তাহলে টোটাল 1377 যে সেলস করছি, ইয়ারলি একটা টার্গেট থাকে, ইয়ারলি টার্গেট কত, 5000 করতে হবে, তাহলে এখন করছি কত, 1377, তাহলে আমরা এই পর্যন্ত কত % সেল করলাম? প্রশ্ন আসতে পারে। আমরা বলবো যে 27.5% আমরা সেল করছি। আচ্ছা এখন প্রশ্ন আসতে পারে, তাহলে আমাদের টার্গেট ফিল আপ করতে আর কত ইউনিট বাকি আছে, তাহলে 1300 মাইনাস কত, 5000, তো ওইটা এখানে অটোমেটিক ক্যালকুলেশন দেখাই দিছে। এখন যেহেতু আমরা কম আছে এজন্য কি মাইনাস দেখাচ্ছে, যখন আমরা বেশি করব তখন কি দেখাবে, অটোমেটিক এরকম দেখাবে না, গ্রিন দেখাবে না? ক্লিয়ার? আচ্ছা, এই যে ম্যাট্রিক্সটা আমি বানাইছি, এখন এটা আপনাদেরকে একটু শিখাই কিভাবে এটা আমি বানাইছি। প্রথমে আমি চলে যাই হচ্ছে ডেটা সেটে। আচ্ছা এটাকে আপনাদের সাথে শেয়ার করি। কপি লিংক। আচ্ছা এই যে লিংকটা আমি কপি করলাম, কপি করার পর আপনাদের ক্লাসরুমে আমি দিয়ে দিলাম, মানে ক্লাসরুমে সরি মেসেঞ্জারে দিয়ে দিলাম। আপনার একটু মেসেঞ্জার থেকে কই গেল মাউস আমার, সরি আচ্ছা মাঝে মাঝে মাউস পয়েন্টারটা গায়েব হয়ে যায়, কারণটা কি বলতে পারবেন? ব্যাটারি সেভ করার জন্য সাইলেন্টে চলে যাবে। আচ্ছা আমি মাউস পয়েন্টারটি দিয়ে আমি এখন ইয়েতে অ্যাক্সেস করতে পারতেছি না। আচ্ছা এটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো এখন যেটা বলতেছিলাম, এই যে ডাটাবেসটা কোথায় কানেক্ট করা, লুকার বিআই প্র্যাকটিস ফাইল 1। আমরা এখন মেইন ফাইলে চলে যাই। লুকার বিআই প্র্যাকটিস ফাইল। আচ্ছা এখান থেকে যেতে পারবো না, আমাকে যেতে হবে হচ্ছে ড্রাইভ। এই যে লুকার বিআই প্র্যাকটিস ফাইল চলে আসছে আমার। এই ডকুমেন্টটা আপনাদের ইয়েতে আপলোড করে দিব। আর আপনাদের কাজ হচ্ছে যে ক্লাসরুমে মানে আপনাদের যেই বিআইতে এটাকে অ্যাড করা, এটা হচ্ছে আপনাদের কাজ।
আচ্ছা এখন দেখেন এখানে কি আছে, এখানে মান্থ আছে, এখানে আছে হচ্ছে টোটাল সেলস, এটা হচ্ছে টার্গেট, এটা হচ্ছে টিম। কমন একটা জিনিস আমার মান্থ, ওই মান্থে মানে ওই মান্থের আপনার টোটাল সেল কত এবং ওই সেলস টার্গেট ছিল কত ওই মাসের, আর কোন টিম কতগুলো সেলস করছে, এটা হচ্ছে যে আমার প্যারামিটার। তো এই রিপোর্টটাকে আমি কি করছি, লুকারে প্র্যাকটিস ফাইলে কানেক্ট করছি। তো এখন আমরা দেখি যে টোটাল সেল আমার কতগুলো, আমরা যদি একটু যাই এখানে দেখেন এই হচ্ছে টোটাল সেলস, দেখেন 1377। আমি ধরেন এইখানে একটা সেলস ভ্যালু বাড়াইলাম, আমি আরেকটা সেলস ভ্যালু বাড়াইলাম, আমি এটা মার্চ তো এপ্রিল 13 তারিখ করে দিলাম, এটা আমরা করে দিলাম হচ্ছে 488 করে দিলাম। টার্গেট ছিল আমার 500, করার কথা ছিল টিম বি। ওকে, এখন এটা হচ্ছে আমার টার্গেট। এখন আমার লুকারে চলে যাই, লুকারে যাওয়ার পর দেখেন আমি যখন এটাকে রিফ্রেশ দেই, রিসেট দেই, এরপর হচ্ছে ডেটায় যেয়ে রিফ্রেশ দিই, দেখেন তো কোনো চেঞ্জ আসে কিনা কোথাও। চেঞ্জ চলে আসছে, রাইট? তখন ছিল 27%, এখন হয়েছে 37%। এখন এই যে ফাইলটা এটা বানাইলাম কিভাবে, প্রথম কথা হচ্ছে আমরা এইখানে হচ্ছে মূলত দুইটা হচ্ছে স্কোর কার্ড, দুইটাকে আমি জাস্ট মার্চ করে দিছি, আর কিচ্ছু করি নেই। কিভাবে করছি একটু দেখেন, আমি এটাকে একটু ভেঙে এক্সপ্লোর করি। দেখেন এই যে এটা হচ্ছে আমার একটা, এটা হচ্ছে আমার একটা, আর এইটা হচ্ছে আমার একটা। এই দুইটাকে মিলিয়ে আমি কি করছি, আমি এখানে এটাকে কানেক্ট করছি। তো এখন এটা কিভাবে কানেক্ট করছি আমরা একটু দেখি এখানে কি আছে। আমরা প্রথমে এইটাই যাই, এইটা হচ্ছে স্কোর কার্ড। আমি এখানে কি দিছি, টোটাল ম্যাট্রিক্সে কি দিছি দেখেন তো, ম্যাট্রিক্সে দিছি সাম টোটাল সেলস। এই যে আমার এই যে টোটাল সেলস, এই বি কলামটাকে আমি দিছি সাম, এবং বি কলাম পুরোটাকে দিয়ে দিছি, রেঞ্জ পুরোটা দেওয়া আছে। আচ্ছা 12 মিনিট পর কলটা শেষ হবে, আমাকে একটু কেউ রিমাইন্ডার দিয়ে দেন একটু। তো জি ভাই বলেন। যখন এগুলো কানেক্টেড থাকবে তখন তো আমাদের পাওয়ার বিআই ডেইলি একটা ডেটা আপলোড করতে হবে না, মানে ফর সেলস পারপাসে যেটা আমরা বলতেছিলাম, তাই তো? প্রশ্নটা আবার করবেন। মানে এভরিডে সেলসের পার্সপেক্টিভের মধ্যে যে প্রত্যেকদিন তাহলে তো আমার পাওয়ার বিআইতে ডেটা আপলোড করতে হবে, তাই না? হ্যাঁ, মানে পাওয়ার বিআইতে আপলোড করা মানে এই শীটে আপলোড করতে হবে। বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তো তারপর যেটা হলো সেটা হচ্ছে এই সেলস পুরো আপনার বি টোটাল সেলসটাকে আমি কি করলাম, এখানে এই সাম করলাম। তারপর এখানে কি দিলাম দেখেন, সাম করার পর এখানে কি আসলো, এইখানে একটা জিনিস আসলো, সেটা কি দেখেন, আমি অপশনাল ম্যাট্রিক্স এই যে কম্প্যারিজন, এটাকে আমি আনচেক করে দিই, আর এটাকে আমি চেক অন করে দিয়ে এই যে আদার্স কম্প্যারিজন, আপনি এই টার্গেটটাকে এটাকে কম্পেয়ার করার জন্য কি দিতে পারেন, এখানে কি আছে দেখেন, ভ্যালু ম্যাট্রিক্স পিরিয়ড। তো যদি ভ্যালু কথাটা যদি আপনার শো করা থাকে তাহলে হচ্ছে স্ট্যাটিক ডেটা শো করবে। ধরেন আপনার টার্গেট কত, 5000, এই যে 5000 টার্গেট দেওয়া আছে ভ্যালু। এখন আপনি যদি চান যে না আমি এইটা স্ট্যাটিক রাখবো না, এইটা আমার ডাইনামিক থাকতে হবে,
মানে টার্গেট কখনো চেঞ্জ হতে পারে, যে কোনো সময় চেঞ্জ হতে পারে, বারবার আমি আর ড্যাশবোর্ডে কাজ করব না। সো আমি আমার মতো করে এক্সেলে যখনই আমি আমার মতো করে শিটে যখন টার্গেট আমার মতো করে আমি কাস্টমাইজ করব, যখন আমি কাস্টমাইজ করব টার্গেট অটোমেটিক ওই আমার বিআই রিপোর্টের জন্য টার্গেটটা ওইভাবে শো করে। এটা হচ্ছে আপনার চাওয়া যে আপনি বারবার লুকার স্টুডিওতে যে টার্গেট সেট চেঞ্জ করবেন না, আপনি এই টার্গেট কলামে যেই ডেটা দিবেন ওই ডেটার উপর সে যেন শো করে। তাহলে আপনাকে দিতে হবে হচ্ছে তখন ম্যাট্রিক্স। যেমন ধরেন এই যে এই শিটে যদি তাকাই, এই শিটটায় দেখেন এইখানে দেওয়া আছে কি, এই যে অপশনাল কম্পারিজন কি দেওয়া আছে, ম্যাট্রিক্স দেওয়া আছে। আর ম্যাট্রিক্স কি দিয়েছি, সাম অফ সেলস টার্গেট, সাম অফ সেলস টার্গেট। এখন প্রশ্ন হচ্ছে একটা, আপনার কাছে একটা কমন একটা প্রশ্ন আপনার কাছে রেইজ করতেই পারে। সেই প্রশ্নটা কি, ধরেন এটা আরেকটু ইনডেপথ হয়ে যায়, তারপর একটু এক্সপ্লেন করি, না বুঝলে আমাকে বলেন। ধরেন জানুয়ারির আজকে 20 তারিখ, জানুয়ারির 1 তারিখে ভাইকে বললো যে আপনি এই বছর আমাকে $6,000 বা $12,000 আপনি আমাকে সেভ করে দিবেন। এখন জানুয়ারি মাসের, ধরেন জানুয়ারি না ফেব্রুয়ারি, এখন 1 তারিখ, এখন বললো যে আপনি কত % অ্যাচিভ করছেন। এক্সাম্পল বললো যে আপনার 12,000 করার কথা ছিল, তাহলে মান্থলি আপনার মানে 12,000 আসার কথা ছিল, আপনি কত করছেন, বললো স্যার এই মাসে আমি 500 করছি। তাহলে এখন যদি বলা হয় যে এটা হচ্ছে আমার টার্গেট 12,000, আমি করছি হচ্ছে কত 500। এখন যদি আমাকে বলা হয় যে আমি করছি হচ্ছে মূলত টোটাল টার্গেটের মাত্র 0.4%, আমি যদি এটাকে পার্সেন্টেজ করি 4.7%, এইটা কি সঠিক হলো নাকি এইটা সঠিক হলো যে আমি যেহেতু 12,000 করবো বছরে ডিভাইড বাই 12, তাহলে আমি করছি 500, তাহলে আমার এখন হচ্ছে এই মাসের অ্যাচিভমেন্ট হচ্ছে, আমি জানুয়ারি মাসের অ্যাচিভমেন্ট হচ্ছে 500 ডিভাইডেড বাই 1000। কোনটা অ্যাপ্লিকেবল বলেন তো, আপনারা একটু বলেন তো কোনটা অ্যাপ্লিকেবল এই ক্ষেত্রে। আরেকবার একটু বলবেন, আপনার হচ্ছে পুরো বছরে $12,000 সেভ করার কথা, তো আপনি জানুয়ারি মাসে করছেন হচ্ছে 500। এখন ম্যানেজমেন্ট বলতেছে আপনার তো পারফরমেন্স ভালো না, আপনি মাত্র 4% অ্যাচিভ 4% করছেন। এইটা হচ্ছে ম্যানেজমেন্টের একটা কোশ্চেন। আবার আপনি বলতেছেন না আমার টার্গেট হচ্ছে 12,000, কিন্তু এটা তো পুরো বছরে, তো এই মাসের কম্পারিজন হিসাব করলে আমার টার্গেট হচ্ছে 1,000, আমি 1,000-এ 500 করছি, হয়তো বা নেক্সট মান্থে বাড়াই দিব। কিন্তু যদি আপনি ইয়ারলি টার্গেটের কম্পারিজন করেন তাহলে 4% হয়েছে। যেখানে আমার হওয়ার কথা, যেখানে আমার দরকার ছিল, ধরেন এক্সাম্পল আমার যেখানে আমার টার্গেট অনুযায়ী দরকার ছিল হয়তো 8 পয়েন্ট সামথিং, সেখানে আমি 4% করছি, নো ম্যাটার, কিন্তু অ্যাকচুয়ালি আমি আমার টার্গেট অ্যাচিভ করছি 50%। কোনটা অ্যাপ্লিকেবল, কোনটা মোর লজিক্যাল? টার্গেটে যেটা অ্যাচিভ করছি, মানে হাজারে যেটা যেই খরচটাকে সেভ করছি, যেহেতু 12 মাসের টার্গেট, 12,000 টার্গেট, আর যেহেতু 12 মাস আমার হাতে আছে, তাহলে আমি মাস দিয়ে ভাগ করে দিব, তাহলে তো আমার টার্গেটটা মান্থলি হয়ে গেল। কারণ আমি তো আর এক মাসের টার্গেট, যেহেতু আমরা মান্থলি রিপোর্ট করতেছি, এক্সাম্পল এখন মান্থলি রিপোর্ট করতেছি, এক মাসের রিপোর্টে আমি দেখাইতে পারি যে হ্যাঁ এই মাসের হিসাবে জানুয়ারি মাসে আমার অ্যাচিভমেন্ট 50%, এইটা মোর লজিক্যাল। এখন আপনি যদি কোথাও 12 মাসের টার্গেটটা এখানে দিয়ে রাখেন, এখন 12 মাসের টার্গেট দিয়ে রাখলেন, খেয়াল করেন টার্গেট দিয়ে রাখছেন 12 মাসের, আর আপনি এইখানে যে কাজটা করলেন 12 মাস আপনার লুকার স্টুডিওতে আপনার টার্গেটটা এখানে কি 12 মাসের দেখানো উচিত নাকি না ওই মাস পর্যন্ত যতটুকু হওয়ার কথা ততটুকু পর্যন্ত দেখানো উচিত?
বা এটাকে আরেকটু সহজ করে যদি বলি, আপনার প্রতিদিন 10টা সেল করা উচিত, এক্সাম্পল 10টা করে 30 দিনে 300 সেল করা উচিত। এখন আজকে হচ্ছে মাসের প্রথম 1 সপ্তাহ হয়েছে, এখন আপনার এক্সাম্পল আপনার 7 দিনে 70টা সেল করা উচিত, মানে টার্গেট ছিল। আপনি এখন এক্সাম্পল করছেন ধরেন 50টা, এখন ম্যানেজমেন্ট বলতেছে তোমার তো এই মাসের টার্গেট হচ্ছে 300, তুমি এখন মাত্র 50টা করছো, তাহলে হবে? তো আপনি তখন বলতে পারেন না যে আমার মাত্র আজকে 7 দিনে মাত্র আমি 50টা করছি, আমার হাতে এখনো আরো 20টা কর্মদিবস বাকি আছে, সো অন দ্যাট টাইম আমি করে ফেলবো। তাহলে লুকার যদি আপনাকে দেখায় পুরো 30 দিনে টার্গেট, মানে 300 টার্গেট দেখায়, তাহলে এইটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে নাকি না যদি লুকার দেখায় আপনার মাত্র 70টা টার্গেট দেখায়, তার মধ্যে আপনি 50% করছেন, কোনটা মোর মোটিভেশনাল বা অ্যাপ্রোপ্রিয়েট হবে? সেকেন্ড অ্যাপ্রোচ। তার মানে রাইট, তার মানে হচ্ছে আপনি আজকের দিন পার হচ্ছে, আজকের দিনে টার্গেট করতে অ্যাড হচ্ছে একটা করে, আজকের দিনে টার্গেট অটো অ্যাড হচ্ছে, এভাবে করে যখন 30 দিন চলে যাবে তখন 30 দিনে তখন টোটাল 300 আসবে। তো এই যে কাজটা যখন আমরা করতে যাব, এটাকে আমরা ম্যানুয়ালি প্রতিদিন কি আপনি দিন শেষে ঢুকে 70 করে অ্যাড করবেন? এটা কি সম্ভব? তাহলে আমরা সেই ধরনের ক্ষেত্রে আমরা কি করতে পারি? কারণ দেখেন, আমরা একটা ড্যাশবোর্ড কেন বানাই? ম্যানেজমেন্টের লাইফ ইজি করার জন্য। বিকজ ম্যানেজমেন্টকে তো অ্যাটলিস্ট রাইট মেসেজটা দিতে হবে, যে কনভে করতে হবে রাইট মেসেজটা, আদারওয়াইজ ম্যানেজমেন্ট ধরেই নিবে যে আপনার পারফরমেন্স ভালো না, তো বাই স্টেক হোল্ডার বা যাই বলেন না কেন। এই ধরনের ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা একটা ইফ কন্ডিশন এবং অ্যারে ফাংশন ইউজ করি, এবং কোয়ারি ফাংশনটা ইউজ করি। আচ্ছা, উদাহরণস্বরূপ যদি বলি, এইখানে আপনারা একটা দেখেন টার্গেট নট অ্যাপ্লিকেবল, আরেকটা হচ্ছে কি টার্গেট অ্যাপ্লিকেবল। এই যে টার্গেট শো, টার্গেট এখন দেখাচ্ছে, এখানে কি দেখাচ্ছে বলেন তো? টার্গেটটা এটা হচ্ছে টুডে, এটা হচ্ছে মূলত টুডে একটা ফাংশন সেট করে রাখছি আমরা যখন লাইভ কেপিআই করি, আমরা যখন লাইভ কোনো কেপিআই বা লাইভ কেপিআই ম্যাট্রিক্সকে ড্যাশবোর্ডে ডেভেলপ করি পারফরমেন্সটাকে বোঝানোর জন্য, কেপিআই বলতে প্যারামিটার বুঝাই, যেটাই বুঝাই লাইভ। যেমন ধরেন আজকের দিনে আপনার কতগুলো প্রোডাকশন হওয়ার কথা পুরো ফ্যাক্টরিতে, যেমন আজকের দিনে আপনার হচ্ছে 5000 পিস শার্ট তৈরি হওয়ার কথা, তাহলে আপনার টার্গেট হবে আজকের দিনেরটা নিয়ে। আজকের দিনের আপনি ইভ্যালুয়েশন করবেন, আপনি সুপারভাইজার বা লাইন ম্যানেজারকে আজকের দিনের জন্য চার্জ করতে পারেন যে আজকের দিনে আপনার এই রোতে 1500 হওয়ার কথা ছিল, আপনার স্কোর কার্ডে আপনার রিপোর্ট দেখতেছি মাত্র হয়েছে হচ্ছে 750, কেন কম হইলো? এইটা কিন্তু এই যে ফলো আপটা, ডে টু ডে ফলো আপটা, এটা কিন্তু মোর অ্যাপ্রোপ্রিয়েট, এটা কিন্তু কোশ্চেনেবল এবং এটা অ্যাপ্রোপ্রিয়েট, মানে সলিড। তো এইটা করার জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে মাসের টার্গেট বা দিনের ডে ওয়াইজ আমরা একটা টার্গেট সেট করে দিই, পুরো কমপ্লিট করে দিই, আর এখানে একটা ইফ কন্ডিশন ইউজ করে দিই। যে কি ইফ কন্ডিশন ইউজ করি? যদি G2 = E2 সমান হয় তাহলে টার্গেট শো করবো, আর যদি না হয় তাহলে টার্গেট লিখবা নট অ্যাপ্লিকেবল। এখন এখানে ই মানে কি? মান্থ, প্রথমটা ডেটের মান্থ, আর এটা হচ্ছে কি? এফ হচ্ছে মান্থ কবে, এটা হচ্ছে সেলসের মান্থ, মানে টার্গেট যে টোটাল সেলস হয়েছে এই সেলসের মান্থ। যখনই মান্থ ফাংশনটা ইউজ করার পর যে দুটো নাম্বার ম্যাচ করে তখন আমার টার্গেট দেখাবে, আর যদি ম্যাচ না করে তাহলে টার্গেট দেখাবে না। আচ্ছা, আমাদের লাইনটা ডিসকানেক্ট হয়ে যেতে পারে, আপনারা আবার জয়েন করে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি।
আচ্ছা আমি যে একটু আগে এক্সাম্পলটা দিলাম আপনাদের কারো কোনো কনফিউশন তৈরি হয়েছে না ক্লিয়ার হয়েছেন? সবাই কি ক্লিয়ার নাকি না কোনো কোশ্চেন আছে লাস্ট এক্সাম্পলে? ওই যে আপনি বললেন না যে ইয়ারলি আমরা চিন্তা না করে যদি মান্থলি ওইটা আমরা চিন্তা করি বা ডে বাই ডে কম্পেয়ার করি তাহলে ওটা আমাদের জন্য বেশি অ্যাপ্লিকেবল। এতটুকু বুঝছি ভাই। এরপরেও যে দুইটা লাইন দেখালেন না টোটাল সেলস এর, ওই পার্টটা ভাইয়া খুব ক্লিয়ার ভাবে বুঝতে পারি। আচ্ছা প্রথমে বলে রাখি একটা প্রিন্সিপাল মনে রাখেন। ওই যে প্রথম ক্লাসে আমরা যেভাবে প্রিন্সিপাল দেখাইছিলাম, একটা প্রিন্সিপাল হচ্ছে যখন আপনি কোনো প্রজেক্ট ম্যানেজমেন্ট করবেন, যে কোনো প্রজেক্ট হোক, হ্যাঁ, আপনি মূলত ফোকাস দিবেন কোথায়? আজকের দিনে যতটুকু অ্যাচিভ করার কথা ওই হিসাবে আমি আজকের দিনের প্রজেক্টটা কমপ্লিট করতে পারছি কিনা। তাহলে আজকের দিনের প্রজেক্টটা যদি আমার সাকসেসফুল হয় তাহলে অ্যান্ড্রয়েডটা দিয়ে আমি যদি আজকের দিনে 100% করতে পারি এবং এটা যদি কন্টিনিউয়াস করতে পারি তাহলে আমার 30 দিনের মানে মাসের শেষে আমার টার্গেট 100% অ্যাচিভ হবে। এতটুকু ক্লিয়ার? জি ভাই। এটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের বেসিক প্রিন্সিপাল। আপনি ধরেন আপনি 30 দিনে আপনার পুরো চ্যাপ্টার মানে পুরো বই রিভিশন করবেন, 30টা চ্যাপ্টার আছে, তাহলে এখন আপনি কি 30টা নিয়ে টেনশন করবেন না আজকের দিনে টার্গেট কি প্রথম চ্যাপ্টার? তাহলে আজকের দিনে যদি আপনি প্রথম চ্যাপ্টারটা 100% কমপ্লিট করতে পারেন, দ্যাটস মিন আপনি আপনার আজকের টার্গেট শেষ করছেন। এভাবে করে যদি প্রতিদিনের টার্গেট শেষ করতে পারেন তাহলে আপনি যে টাইমের যে অবজেক্টিভ সেট করছেন, যে টাইমে শেষ করবেন প্রজেক্টটা, ওই টাইমে তো আপনার কাজটা শেষ হবে 100%, রাইট? জি ভাই। এই এক্সাম্পলটাকে আপনি রিলেট করেন হচ্ছে সেলসের ক্ষেত্রে, যে একটা সেলস পারসনের প্রতিদিন 10টা করে বিক্রি করার কথা, তাহলে 30 দিনে ধরেন 300টা প্রোডাক্ট বিক্রি করার কথা। এখন সেলস পারসন যদি সে তার টার্গেট অনুযায়ী আজকের দিনে যা সেল করার কথা সেটা যদি সে 100% করতে পারে, এবং তার মানে কি সে তার আজকের দিনের জন্য 100%, এভাবে করে যখন সে 15 দিন করলো 15 দিনের জন্য 100%, এভাবে করে 1 মাস গেল 1 মাসের জন্য 100%, তাহলে তার পুরো মান্থে তার অ্যাচিভমেন্ট কি 100% না? তো এখন সেলস ম্যানেজার বা ম্যানেজমেন্ট যখন রিপোর্ট দেখবে সেলসের কি অবস্থা, তখন দুই রকম রিপোর্ট থাকতে পারে। যদি ওয়াইটিডি ক্যালকুলেট করেন, মানে আজকের দিন পর্যন্ত ক্যালকুলেট করেন, তাহলে আজকের দিনে যে টার্গেট ছিল সেই টার্গেট অনুযায়ী তারা টার্গেট অ্যাচিভ করছে। আর যদি মাসের যে টার্গেট সেই মাসের টার্গেট অনুযায়ী এখনো কত পার্সেন্ট পিছিয়ে আছে সেটা আলাদা একটা দেখাইতে পারেন, যে মাসের টার্গেট হিসাব করলে আমরা এতটুকু করছি, আমাদের এখন এত পার্সেন্ট করা বাকি আছে, নট পিছিয়ে গেছি। এমন হইতে পারে যে এক্সাম্পল আপনার 7 দিনে 7টা চ্যাপ্টার শেষ করার কথা ছিল, তো আপনি করছেন মাত্র 3টা চ্যাপ্টার, তো সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমরা কত পার্সেন্ট তাহলে অন টাইম করছি, এত পার্সেন্ট করছি, তাহলে পিছিয়ে আছি না? আমরা পিছিয়ে নেই, হ্যাঁ পিছিয়ে আছি, 3টা চ্যাপ্টার আমরা শেষ করি নেই, তাহলে কত পার্সেন্ট পিছিয়ে আছি? এত পার্সেন্ট। ব্যাপারটা কি বুঝছেন? ক্যালকুলেশনটা কিভাবে হবে? তো জি অপু ভাই বলেন। ও আচ্ছা সরি, আচ্ছা হ্যান্ড রেজ করছিলেন কে জানি, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। তো এই জায়গাটায় যেটা করছি আমরা, মানে এই জায়গাটা আমরা যে কাজটা করি সেটা হচ্ছে দেন একটা আপনাদেরকে জিনিসটা দেখাই। আচ্ছা এই এক্সাম্পলটা আপনারা এখন আমি জানি এটা বুঝবেন কিনা, মানে এটা একটা ফাংশন দিয়ে করা, এই ফাংশনটা মূলত রিপ্রেজেন্ট করে হচ্ছে এক্সেস যদি কোনো টার্গেট থাকে,
আপনাদেরকে এখানে একটু করে দেখাই, নাহলে জিনিসটা আপনারা বুঝবেন কিনা। আচ্ছা, যেমন ধরেন আমি আজকের তারিখ লিখলাম, এটা হচ্ছে আমার আজকের তারিখ, এটা হচ্ছে আমার টার্গেট, সংক্ষেপে লিখলাম টিজিটি। ধরেন আজকের দিনে আমার 10টা সেল করার কথা, এটা হচ্ছে সেলস টিজিটি। এখন এটা হচ্ছে এখন আগামীকাল কত, এই যে 7 তারিখ পর্যন্ত আমার দেওয়া আছে, তাহলে আমার প্রতিদিন এখানে 6 দিনের টার্গেট দেওয়া আছে, তাহলে 60টা ইউনিট সেল করার কথা। তাহলে আজকে যদি আমি কেপিআই ক্যালকুলেট করি, আজকের তারিখে আমি কয়টা করছি, অ্যাকচুয়াল ডেট ACH ডেট, আর হচ্ছে সেলস। তো ধরেন আজকের তারিখে আমি সেল করছি ধরেন হচ্ছে 9টা, তাহলে আমি অ্যাকচুয়ালি কত পার্সেন্ট অ্যাচিভ করছি আমার টার্গেটের, আজকের তারিখের আমি 90% অ্যাচিভ করছি, এটা কি আমি বলতে পারি? এখন আগামীকাল তো আমার আসে নাই, এক্সাম্পল আগামীকাল যদি আসতো, ধরেন আগামীকালকের কথা যদি বলি, ধরেন এটা আগামীকাল ওই দিন করছি ধরেন 10টা, তাও 8টা, তাহলে আমার রেশিওটা কি হইতো, এটা এতটুকু বুঝছেন তো? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই যে বাকি দিনগুলো, এগুলো তো আমার আপকামিং, এগুলো কি আমার আসছে এখনো? এগুলো কমপ্লিট করতে, এখন আমার এগুলো আসে নাই। সো সেই ক্ষেত্রে আমার এখানে আমার টার্গেট, ধরেন আমি যদি দেখাই যে টিজিটি এখানে আমার কি লেখা ছিল একটু দেখি, যেমন এইখানে টার্গেট শো, আমার টার্গেট দেখাচ্ছে আমার সিস্টেমে, কিন্তু এগুলোর তো আমার ডেট আসে নাই, এক্সাম্পল এই ডেটগুলো কিন্তু আমার আসে নাই, তাহলে এটা কি আমার জন্য অ্যাপ্লিকেবল হবে? টার্গেট কি অ্যাপ্লিকেবল হবে? বলেন তো। যেহেতু আমার টার্গেট, আমার ওই দিনটা আসে নাই, সো টার্গেট কি অ্যাপ্লিকেবল হওয়ার কথা? আমার মনে হয় আপনাদের এই জায়গাটা কনফিউশন লাগতেছে, রাইট? আপনার কি ক্লিয়ার না ক্লিয়ার হলে বলেন, আমি অন্য কোনো এক্সাম্পল দেখাই। আমার লাইভ কিছু এক্সাম্পল করা আছে, অটো টার্গেট সেট করার এক্সাম্পল দেওয়া আছে, ওইটা দেখা ক্লিয়ার করব। বুঝি নাই, আবার একটু বলেন। মানে টার্গেট একটা আমরা ডেট পাইছি, তারপর ওইটা নট অ্যাপ্লিকেবল লেখা ছিল। আমি আপনাদেরকে আমি একটা লাইভ রিপোর্ট দেখাই, তাহলে বুঝবেন জিনিসটা। জাস্ট আ সেকেন্ড।
আচ্ছা এই শীটটা একটু ব্যাকগ্রাউন্ড দেখাই, তারপর দেখেন। আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা দেখছেন? আচ্ছা ব্যাকগ্রাউন্ডে ধরুন ফাংশনে একটু এক্সপ্লেন করি কি আছে এখানে। আবার কি দেওয়া আছে দেখেন তো, সাম ইফ করা আছে, সাম ইফ করা আছে। আচ্ছা এবারে আপনি একটু ব্যাকগ্রাউন্ডে দেখেন, একটা হচ্ছে ইয়ারলি টার্গেট আর একটা হচ্ছে ওয়াইটিডি টার্গেট। দুটা মানে কি? এটা মানেটা একটু বলেন আমাকে। ইয়ারলি টার্গেট আর ওয়াইটিডি টার্গেট এটা মানে কি? ওয়াইটিডি আজকের দিন পর্যন্ত টার্গেট, ইয়ারলি টার্গেট ছিল 221, সেখানে আজকের দিন পর্যন্ত অ্যাচিভ হয়েছে 91। তার মানে আমার টার্গেট ছিল 30 দিনে 30টা চ্যাপ্টার আমি পড়বো, বাট আজকের যেদিন টার্গেট নিছি ওই দিন থেকে আজকের দিন পর্যন্ত কয় দিন গেল, কতগুলো হওয়ার কথা ছিল, কয়টা চ্যাপ্টার হওয়ার কথা ছিল, রাইট? বুঝছেন তো? আচ্ছা এই যে আজকের দিনে টার্গেট কত, এই যে সাম ইফ করে আসছে, এই যে কোথা থেকে তো আসছে নাকি? দেখেন এইটা তো একটা টার্গেট, আর এটা তো কোথা থেকে আসছে না, এই যে কোথা থেকে তো আসছে, এইটা কোথা থেকে আসছে, এইটাও তো কোনো একটা ক্যালকুলেশন থেকে আসছে। এটা কিভাবে আসছে? টার্গেট অ্যাডেড। তো এই টার্গেটটা প্রতিদিন চেঞ্জ হচ্ছে। আজকে ধরেন আপনার এক্সাম্পল ধরেন, আপনারা যদি এখন এই মুহূর্তে ধরেন গতকাল আগামীকাল দেখবেন জাস্ট 12টার পরে এটা চেঞ্জ হয়ে যাবে। প্রতিদিন একদিন করে বাড়তেছে, টার্গেট চেঞ্জ হচ্ছে, দিন বাড়তেছে, টার্গেট চেঞ্জ হচ্ছে, এটা অটো চেঞ্জ হচ্ছে। এটা কিভাবে করছি এই জিনিসটাই দেখাই, এইটাই মূলত একটু আগে দেখাইছিলাম। ওই ফাংশনটার এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে যেটা, এই যে এটা হচ্ছে টার্গেট অ্যাডেড। দেখেন জিনিসটা তাহলে বুঝবেন। জানুয়ারির 1 তারিখ মানডে, এটা ছিল ওয়ার্কিং ডে, টার্গেট অ্যাডেড। আচ্ছা আমরা এবার এখন আজকের দিনে চলে যাই। দেখেন তো আজকে কয় তারিখ? জুনের 2 তারিখ, টার্গেট অ্যাডেড। 3 তারিখে কি দেখাচ্ছে ভাইয়া? টার্গেট নট অ্যাপ্লিকেবল, 3 তারিখ আসে নাই এখনো। তাই যখনই 3 তারিখ আসবে তখন অটোমেটিক টার্গেট এটা চেঞ্জ হয়ে অটোমেটিক কি হবে? টার্গেট নট অ্যাপ্লিকেবল। এখন এখানে বিহাইন্ড দ্য সিন কি করা আছে দেখেন তো, ফাংশনটা একটু পড়েন তো, আমি একটু জুম করে দিই। আচ্ছা আমরা জুম করতে পারছি না, যাই হোক আপনারা কি একটু জুম করে দেখতে পারবেন ফাংশনটা কি লেখা আছে? হ্যাঁ দেখা গেছে। ওকে একটু বলেন তো, একটু পড়েন তো কি লিখছি। একজন আমাকে একটু এক্সপ্লেন করেন ফাংশনটা কি। ভাইয়া এটা হচ্ছে নরমাল আমরা যে ইফ ফাংশন দিছিলাম, ওইখানে হচ্ছে টুডে ফাংশন দিয়ে আজকের ডেটের সাথে প্রত্যেকটা রো এর ডেট হচ্ছে চেক করছে যে আজকের ডেট আর রোতে যে ডেট আছে এই দুটো সমান কিনা। যদি সমান হয় মানে ট্রু হলে হচ্ছে টার্গেট অ্যাড আসবে, আর ফলস হলে হচ্ছে টার্গেট নট অ্যাপ্লিকেবল এটা চলে আসবে। ক্লিয়ার মানে কনসেপ্ট এখন ক্লিয়ার হইছে? জি ভাইয়া। আর আমি এখানে কি করছি দেখেন তো, আমি যেখানে যে বেসিক কি হলো,
আচ্ছা আমি এখানে কি ফাংশন অ্যাড করছি দেখেন তো একটু, আপনারা এটা একটু দেখেন তো এখানে কি করছি একটু দেখেন, ফাংশন একটু পড়েন। কে একজন একটু পড়েন ফাংশনটা। রাউন্ড সামি রাউন্ড ব্র্যাকেট সামি ডলার সাইন হচ্ছে কলাম এক্স ডবল এক্স এক্স কলামটা আমার কোথায় ছিল দেখেন, এই যে এক্স কলাম, এক্স কলাম হচ্ছে কিছু, এক্স কলাম হচ্ছে আমার টার্গেট, দেখছেন বিটসের টার্গেটটা, এটা হচ্ছে এক্স কলাম, সাম করতে বলছি, আর সাম করতে বলছি এক্স কলামটাকে, আর এখানে বলছি কি ক্রাইটেরিয়া দিছি এস কলাম, মানে যে আপনার কি এরপরে কি দিছি টার্গেট, যেটা যেই জায়গায় তুমি টার্গেট অ্যাড পাবা শুধু অতটুকু আমাকে সাম করে দেখাবা। ক্রাইটেরিয়ার ক্ষেত্রে কি দিছিলেন? ক্রাইটেরিয়া দিছি হচ্ছে টার্গেট অ্যাড, মানে আমি বলছি আমার এখানে দুইটা ফাংশন কাজ করছে, একটা হচ্ছে একটা ফাংশন আমাকে ডাইনামিক্যালি প্রতিদিন টার্গেট অ্যাড করে দিচ্ছে, এটা তো ক্লিয়ার হইছেন আপনারা। আরেকটা ফাংশন কি করছি যে ভাই যে কয়টা টার্গেট অ্যাড করছি ওই টার্গেট অনুযায়ী তোমার কাউন্ট কতগুলো কাউন্ট হয় সেটা তুমি আমাকে যোগ করে দেখায় দাও। ক্লিয়ার? আর এইটাই আমার এখানে ওয়াইটিডি দেখাইছে, আর আমি এটারে কি করছি এইটারে আমি আবার একটা বিআই রিপোর্টে ট্রান্সফর্ম করছি, কারণ আমার তো মূলত বিআই রিপোর্ট কি ভ্যালু কোথা থেকে নেবে বলেন তো, কোনো একটা শীট থেকে তো নেবে নাকি? এখন আমি ক্যালকুলেশন বিআই তে না করে আমি করছি এইখানে, কজ বিআই তে ক্যালকুলেশনটা করতে গেলে অনেক ফাংশন লিখতে হয়, অনেক ক্রিটিক্যাল ফাংশন হয়ে যাবে, ওইটা অনেক লেন্দি প্রসেস। সো আমি যদি ফার্স্ট সিম্পল সাম ইফ আর ইফ দিয়ে যদি এটাকে অটোমেট করতে পারি তাহলে আমি বিআই তে কোনো ঝামেলা করবো, তাহলে লোডটা কম হবে। আপনার কি জি ভাই বলেন। আচ্ছা আমি আগে মানে কাজ করছিলাম, তো আমাদের যেটা করতে হতো যে পাওয়ার বিআই তে মানে এক্সেল এ ডেটা আপলোড করে পাওয়ার বিআই তে আপলোড করতে হতো। হ্যাঁ এটা একটা প্রসেস ছিল, তো সেখানে আপলোড করতে একটা রিলেভেন্ট অ্যামাউন্ট অফ টাইম খরচ হইতো। তো আমি যখন গুগল শিটের থ্রুতে আপনি যেটা বলছেন যে ডেটা ইয়া করে, তো ওই যে ডেটাটাকে মানে ডেটা ট্রান্সফার হইতে পাওয়ার মানে গুগল শিট থেকে পাওয়ার বিআই, তো ওখানেও কি সেম পরিমাণে হচ্ছে মানে সেম পরিমাণ টাইম মানে ডেটার উপর কি টাইম মানে টাইম লাগে, মানে টাইম খরচ হয়? না এত সময় লাগে না, মানে ইনস্ট্যান্ট রিফ্রেশ ইনস্ট্যান্ট আপডেট নিয়ে নেয়। আপনি বলতে যাচ্ছেন যে আপনি এক্সেলে বা গুগল শিটে যখন আপলোড করবেন বিআই রিপোর্টে এটা রিফ্লেক্টর পেতে কত সময় লাগবে, ঠিক তো? হ্যাঁ এটা ইনস্ট্যান্ট হয়ে যায়, পাওয়ার গুগল ডেটা স্টোরেতে ইনস্ট্যান্ট হয়ে যায়। আমি একটু মানে না আমি বলছিলাম যে হচ্ছে আগে মানে আমি যখন কাজ করছি সেটা হলো যে এক্সেলে একটা রিপোর্টকে এক্সেলে তো মানে এক্সেলে একটা ডেটাকে গ্যাদার করে রিফ্রেশ করে মানে সরি ক্লিন করে সেটাকে পাওয়ার বিআই তে আপলোড করতে হতো। এক্সেল ফাইলটাকে পাওয়ার বিআই যে পাওয়ার বিআই মানে পাওয়ার বিআই যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কে আপলোড করতে হতো। এখন আপলোডিং মানে ওই ডেটাটাকে ট্রান্সফার করতে একটা রিলেভেন্ট অ্যামাউন্ট অফ টাইম খরচ হয়, ঠিক আছে, খরচ হয়। সো সেই ক্ষেত্রে যখন আমার গুগল শিটের সাথে কানেক্টেড থাকে তখন এটা কি মানে রিলেভেন্টলি কম টাইম খরচ হয় নাকি বেশিটা মানে রিলেভেন্টলি কম টাইম লাগে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা তো হোপফুলি আপনারা মানে প্রসেসটা একটু বুঝতে পারছেন আশা করি। আমি যেটা বলতে চাইছিলাম আপনারা হয়তো মানে আমি যেটা আজকে দেখাইতে চাইছিলাম এটা হয়তো আপনারা ক্লিয়ার হয়েছেন, রাইট? আই হোপ কারো কোনো ব্যাপারে কোনো কোশ্চেন থাকার কথা না এখন।
এইটাই হচ্ছে মূলত এই যে প্রসেস, যে ব্যাকগ্রাউন্ডে আমরা এভাবে করতেছি, ফ্রন্ট এন্ডে এই বিআই রিপোর্ট এভাবে ট্রান্সফর্ম হচ্ছে। তাহলে আপনারা এখন কি এটা কি করতে পারবেন? আমি আপনাদের এই ফাইলটার লিঙ্ক ক্লাসরুম গুগল শিটে, আমাদের গুগল শিটে ওই যে আমাদের যেই লিঙ্ক পেজটা গুগল শিট আছে এখানে আমি পেস্ট করে দিব, আর এই ডেটাটা দিয়ে দিব। আপনারা কি এটা সেম দেখে বানাইতে পারবেন? প্র্যাকটিস করে দেখি ভাইয়া, প্র্যাকটিস করতে গেলে তখন আরো কোশ্চেন বের হবে বা কোন জায়গাটাতে কনফিউশন। দেখেন মেজরিটি এই একটা ড্যাশবোর্ডের মেজরিটি গ্রাফ চার্টে কোনো সমস্যা না, সমস্যা হয় কোথায় জানেন? এই স্কোর কার্ড নিয়ে। এখন যে কার্ডটা দেখাইলাম না স্কোর কার্ডটা, এই স্কোর কার্ড নিয়ে ম্যাক্সিমাম ঝামেলাগুলো হয়। আপনার তালগুলো পাকায় যে এটা করতে যেই, কারণ এখানে ম্যানেজমেন্টের কোয়ারি থাকে, এখানেই সবার আপত্তি থাকে। আমি হয়তো আপনাদের এখানে কারো হয়তো বা এই ধরনের রিপোর্ট করার হয়তো বা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নাই, হয়তো বা বললাম থাকতেও পারে, কিন্তু যখন রিপোর্টটা আপনি দেখাবেন একটা টিমের জন্য, তখন কিন্তু আপনাকে এই রিপোর্ট অনুযায়ী টিম কিন্তু নানা রকমের ফিডব্যাক দিবে যে আপনার হিসাব ঠিক মতো হয় না, আপনার ভুল হয়েছে, এটা তো আমার পুরো মাসের টার্গেট, আপনি কেন এখানে দেখাচ্ছেন, আমাকে তো ম্যানেজমেন্ট এসে বলতেছে আপনার অ্যাচিভমেন্ট তো লো, আমি খারাপ কাজ করতেছি। আপনারা সিকোয়েন্সটা কি বুঝতেছেন কি ধরনের সিচুয়েশন ফেস করতে হয়? এই ধরনের কিন্তু আপনাদের ফেস করতে হবে। তো এই ধরনের ঝামেলায় ফেস করতে করি আমরা সাধারণত এই কাজটা এই ক্ষেত্রে। তো আপনি যদি এটা এক্সেলের যে ফাইলটা এক্সেলে করেন, গুগল শিটে করেন, এই সামিফ কাউন্টিভ এই ফাংশন তো এক্সেলেও আছে, রাইট? এটা তো এটা গুগল শিটেও আছে। আপনি যেই প্ল্যাটফর্মে করেন না কেন, আপনি সেম ভাবে ক্যালকুলেশনগুলো করে দেন আপনি আপলোড করে দিলে বা লিঙ্ক আপ লাইভ লিঙ্ক আপ করে দিলে আপনার অটোমেটিক হয়ে যাবে। আর আমার এখানে যেটা করা সেটা হচ্ছে অটোমেশন করা, মানে আমি একবার করে দিছি বছরের শুরুতে আমি একবার কেপিআই সেট করে দিছি এবং ওই ফাইল নিয়ে যাদের ফাইল তাদেরকে বুঝাই দিছি, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার এই ফাইল নিয়ে সারা মাসের বছরে কোনো পরিবর্তন চেঞ্জই করতে হয় না। যদি কোনো মাঝখানে লোক চলে যায় তাহলে ওটাকে এক্সিট করে দিতে হয়, নতুন একটা লোক হলে তাকে ইন করে দিতে হয়, শেষ। আমি জাস্ট এটা আপনাদেরকে বুঝালাম সেলসের। সো আপনাদের সেম পার্সপেক্টিভে আপনারা সেলস থেকে শুরু করে যে কোনো ডিপার্টমেন্টের এই ধরনের রিপোর্টগুলো আপনারা অটোমেশন করতে পারবেন। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আপনাদের কি এখন যে দেখানোর সুযোগ আছে? যাদেরকে বলছিলাম আপনারা স্ক্রিন শেয়ার করতে পারবেন, রিপোর্টকে দেখাইতে পারবেন? ভাইয়া, বাংলাদেশ ব্যাংকের ডাটা সেটটা দেওয়ার কথা ছিল, কি দেয়া হয়েছিল? আচ্ছা, আমি কি দেই নাই? না ভাই, আমি তো দেখিনি ক্লাসরুমে। আচ্ছা আপু, আমি এখনই চেক করতেছি, যদি না দিই আমি এখনই আপলোড করে দিচ্ছি। আমার কাছে এটা পিডিএফটা কমপ্লিট করা আছে। ওই দুইটা ডাটা সেট, একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক আর একটা হচ্ছে আপনার লার্জ ডাটা সেট, ওই দুইটা আমি আপলোড করে দিচ্ছি। ওইটা আমি এখনই আপলোড করে দিচ্ছি। আচ্ছা, এখন কেউ কি আপনারা দেখাইতে পারবেন আপনাদের লাস্ট ক্লাসে যে লুকার প্র্যাকটিসটা কেউ করেছেন কিনা? ভাই আমারটা দেখাইতে বলছিলেন প্রবলেমটা সলভিং এর জন্য। হ্যাঁ, আপনি যদি দেখাইতে চান তাহলে আপনি দেখাইতে পারেন। স্ক্রিনটা কি তাহলে শেয়ার করব? হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করতে পারেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করছি। জি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। এটা হচ্ছে মূলত হচ্ছে আপনি এই পর্যন্ত রেডি করতে পারছেন, বাট পরের প্রতি পার্টগুলো আর পারতেছেন। আচ্ছা, এটা কি আপনার ডেটাটা কোথা থেকে নিছেন? ডেটা কোথা থেকে নিছেন? ডেটাটা আসলে আমার প্রিভিয়াস কিছু ডেটা ছিল, ওটা আপনি ডেটা সেট ওপেন করেন। হ্যাঁ, ওকে। এখন বলেন, এখন আপনার সমস্যা কি হচ্ছে এখানে? আমার এই ডেটাটা হচ্ছে নরমালি এখানে ভিজুয়াল হওয়ার কথা। এটা রিটেলার আইডি। এক্স্যাক্টলি। হ্যাঁ, তারপর হচ্ছে এসআর নেম, জি, তারপর হচ্ছে রোল, তারপর হচ্ছে এসআর ফোন, তারপর হচ্ছে জোন, ক্লাস্টার, টেরিটরি, তারপর হচ্ছে রিটেলার ফোন নাম্বার। এখন আপনি এখানে মূলত কি ভিজুয়ালাইজ করতে যাচ্ছেন? এটাকে আপনার ড্রাফট কোথাও আঁকছেন আগে? না ভাইয়া, আপনার উচিত হচ্ছে প্রথমত হচ্ছে একটা ব্ল্যাঙ্ক পেজে ড্রাফটটাকে আঁকা, কি শেয়ার করবেন।
স্কেচ করে নেওয়া। আচ্ছা ওই স্কেচের উপর ভিত্তি করে যেমন আমি যেটা করি, আমি হচ্ছে এই যে যেমন ধরেন যে ক্লাস নোটে যেমন যেটা দেখাচ্ছেন আমি এভাবে করে ফিজিক্যাল সামনে থাকলে আমি কি করি কাগজের মধ্যে এঁকে দিই, প্যারামিটার বলে দিই এই 5টা প্যারামিটার উপর এই গ্রাফ হবে, এখানে চার্ট হবে, আর এই ম্যাট্রিক্স হবে, স্কোর কার্ড হবে 3টা, আর এখানে এইভাবে প্যারামিটার করবা করে কাগজটা দিয়ে দিই। এটা হচ্ছে ইনি সামনে থাকলে তারপর গাইডলাইন করি, আর যখন দেখা যাচ্ছে কেউ দূরে থাকে তখন তাকে একটু পাওয়ার পয়েন্টে বা একটা বেসিক ড্রাফট এঁকে দিই। আপনার যে কাজটা করতে হবে আপনার বা মানে আপনাকে বলতে সবাইকে বলতেছি, একটা ড্যাশবোর্ড ডিজাইন করার আগে সবার আগে একটা ড্রাফট ড্যাশবোর্ড আপনি স্কেচ করবেন কেমনটা হবে। এখন বলেন আসলে আমরা একটু ডিজাইন করি, একটু এটাকে কি কি দেখাইতে পারি, সবাই একটু ওনাকে হেল্প করি। আমরা এই যে প্যারামিটার উপর বেস করে আমরা কি কি দেখাইতে পারি। এখানে ক্লাস্টার কয়টা আছে? ঢাকা ছাড়া কি আর কিছু ক্লাস্টার আছে? আর চিটাগাং দুইটা ক্লাস্টার আছে। আচ্ছা, তো ঢাকা আর চিটাগাং আছে। জোন তো নিশ্চয়ই আর অনেক আছে। ডেফিনেটলি জোন অ্যারাউন্ড 20 জন। তাহলে আমরা জোন দিয়ে একটা ফিল্টার করতে পারি। আমি অলরেডি একটা ফিল্টার করেছি জোন দিয়ে এবং টেরিটরি দিয়ে। দেখি আপনি ক্লিক করেন। ওকে আসছে, গুড গুড। এখন আপনি যেটা করতে পারেন, আপনি গ্রাফ চার্ট অ্যাড করেন, তাহলেই তো হয়ে গেল। হ্যাঁ, এখন আপনি যেটা করেন ইনসার্ট, হ্যাঁ অ্যাড চার্টে যান। এবার আপনি একটা বার চার্ট ক্লিক করেন। হ্যাঁ সিম্পল কলাম চার্ট। হ্যাঁ আচ্ছা, এটা চার্টটা চেঞ্জ করেন, আপনার চার্টটা মানে সুইটেবল হয়নি এখানে এটার জন্য। আচ্ছা হ্যাঁ, এটা নেন, সিম্পল নেন, এটা নেন। আপনারা ড্যাশবোর্ড ডিজাইন করতে গেলে কমন একটা প্রবলেম ফেস করবেন, সেটা হচ্ছে কমন প্রবলেমটা হচ্ছে এই যে এখন দুটো জোন চলে আসছে। ওকে, এটাকে একটা ছোট করে একটা একপাশে রাখেন, ছোট করেন, আমরা পরে এটাকে রিসাইজ করব, একটু এত ছোট লাগবে না। ওকে, এক সাইডে রাখেন। ওকে, এইবার একটা টেবিল বানান, আরেকটা চার্ট নেন, এটা কপি করতে পারেন অথবা আরেকটা চার্ট ইনসার্ট করেন। এখান থেকে টেবিল নিয়ে নেব, আরেকটা চার্ট নেন, আমরা দেখি আরেকটা চার্ট করি। আচ্ছা, আপনার লোকেশন নামটা কি ম্যাপ, গুগল ম্যাপ অনুযায়ী কি মানে অ্যাকুরেট দেওয়া আছে? জি জি ভাই। তাহলে একটা ম্যাপ ক্লিক করেন, বাবুল নামবেন। ওকে, প্রেস করেন। এইবার দেখি ক্লাস্টার কি। এবার একটা কাজ করেন, আমরা আগে একটু ইয়েতে চলে যাই, আমরা আপনার ওই ডেটায় ক্লিক করেন, ওই যে বিআই অ্যানালিস্ট, আপনার ডেটা ফিল্ডে চলে যান। ডেটা এটা না, আপনি চলে যান হচ্ছে 1 মিনিট, আবার লুকারে চলে যান। এইখানে যে আপনি যেটা করেন সেটা হচ্ছে রিসোর্সে যান, রিসোর্স মেনু ভাইয়া। রিসোর্স মেনুটা কোথায়? আচ্ছা হ্যাঁ, রিসোর্স। এইখানে যান ম্যানেজ অ্যাডেড ডেটা সোর্স। আমরা যখন পাওয়ার কোয়েরি করছিলাম মনে আছে, আমরা যাকে ডেটা টাইপগুলোকে ঠিক করে নিছিলাম। জি ভাইয়া। এইখানে আমার দেখতে হবে ডেটা টাইপ ঠিকমতো আছে কিনা। এখন এখানে ক্লিক করে এডিটে ক্লিক করেন। এইবার দেখেন প্রথমে ক্লাস্টার কি আছে? ক্লাস্টার বা সিটি। এটা কি আমার সিটি হবে? না, জিও হবে। না এটা কি এখানে কি ল্যান্ড কোড দেওয়া আছে? না, ল্যান্ড কোড দেওয়া নাই। তাহলে এখন ল্যান্ড কোড যদি দেওয়া না থাকে তাহলে এটা ম্যাপ কি হিসেবে নেবে? ঢাকাকে ম্যাপ নয় সিটি হিসেবে নেবে। জি। তাহলে আপনার ক্লাস্টার, আপনার এক্সেল ডাটা সোর্স যাইতো, একটু দেখি এক্সেলে কি ওখানে কি হিসাবে আছে, আমরা একটু দেখি। ক্লাস্টার জোন উত্তরা। আচ্ছা, জোনটা তাহলে যেটা জোন আছে এই জোনটা অ্যাকচুয়ালি কি হিসেবে নেবে? আমরা চলে যাই এতে, আমরা বুঝতে পারছি কোন কোন জোন আছে। আমরা বিএতে চলে যাই। এবার এই সিটিতে ড্রপ ডাউন করেন। সিটি। আচ্ছা, এবার চলে যান হচ্ছে এই যে জিও, চলে যান জিওতে ক্লিক করেন। জিও রাইটের হতে যান। এখন দেখেন এখানে কি আছে। এখানে হচ্ছে কন্টেন্ট কান্ট্রি, তারপর হচ্ছে কান্ট্রি সাবডিভিশন, ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল। আচ্ছা, এবার একটু আসেন। কান্ট্রি বলতে বোঝাচ্ছে কি? বাংলাদেশ। আচ্ছা, ফার্স্ট ডিভিশন বলতে কি বোঝাচ্ছি?
ফার্স্ট ডিভিশন বলতে কি লাইক ঢাকা কি বোঝাচ্ছে এরকম কিছু? রাজশাহী, খুলনা, চিটাগং 8টা ডিভিশন না আমাদের? জি। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমাদের সেকেন্ড ডিভিশন কোনটা? চিটাগং? না না না, চিটাগং না। সেকেন্ড ডিভিশন আমরা সেকেন্ড বেস কোনটা বুঝাচ্ছি? ধরেন রাজশাহী ডিভিশনে কয়টা জেলা আছে? ওই জেলাগুলোকে আমরা কিসে দিব? কান্ট্রি সাব ডিভিশন, কিন্তু সেকেন্ড লেভেল দিব। মানে কিন্তু আপনার ওই ডেটা সোর্সে ফার্স্ট লেভেলের নামটা থাকতে হবে। আচ্ছা, বুঝছেন না? বুঝতে পারছেন না বুঝেন নাই? ফার্স্ট ডিভিশন সিলেক্ট করে দিব তাহলে এখন? না না, এখন তো এটা তো ফার্স্ট ডিভিশন হবেই না। তারপরে আসি নিচে নামে কি লেখা আছে? ডেজিগনেটেড মার্কেট এরিয়া, জি। তারপর হচ্ছে সিটি, তারপর হচ্ছে পোস্টাল কোড, তারপর হচ্ছে অ্যাড্রেস। এখন সিটি দিলে হয়তোবা নিতে পারে, যদি সিটিতে না নেয় তাহলে আমরা দিব হচ্ছে আপনার পোস্টাল কোড, তো ডিরেক্ট কোড আমরা অ্যাড্রেসে দিব। তাহলে এখন আপাতত অ্যাড্রেস দিব। একটু অ্যাড্রেস দেন, আপাতত অ্যাড্রেস দেন। আর বাকি ডেটা টাইপ কি ঠিক আছে সব? যেটা নাম্বারের কথা, ওগুলো নাম্বার আছে, টেক্সট আছে, এগুলো চেক করে দেখেন ঠিক আছে। আপনারা যারা এক্সেলে পাওয়ার কোয়ারি করছেন এটার সাথে একটু মিলায় নেন। এবার আছেন জোন। জোনটা কি আপনার? ঢাকা জোনটা হচ্ছে যে ঢাকা চিটাগং। তাহলে এটা হবে কোনটা? ফার্স্ট ডিভিশন না? জোনটা না, জোন হচ্ছে আপনার এরিয়ার নামগুলো। ও আচ্ছা, তাহলে তো আমরা হ্যাঁ, তাহলে আমাদের এইটা হবে হচ্ছে অ্যাড্রেস, আর ক্লাস্টারটা হবে হচ্ছে আপনার কি? ক্লাস্টারটা তাহলে কি আমার সিটি হবে? ক্লাস্টারটা সিটি হবে না ভাই, ক্লাস্টারটা হবে হচ্ছে সাব ডিভিশন লেভেল 1। ঠিক আছে, সাব ডিভিশন লেভেল 1। আর জোনটা হচ্ছে অ্যাড্রেস দিয়ে দেন, অথবা সিটিও দিতে পারেন। যদি সিটি কাজ না করে তাহলে অ্যাড্রেস। এখন অ্যাড্রেস সিলেক্ট করে দিলাম। আপাতত অ্যাড্রেস দেন, দেখি কি হয়। কন্টিনিউ দেন। আচ্ছা, তারপর আর কি দেখি একটু, আর কিছু চেঞ্জ করার মতো আছে? না হলে ডান করে দেন। ডান করে দেন, ডান করে দিয়ে লুকারে 3 ডটে যে ক্লোজ করে দেন, ক্লোজ করে দেন, ক্লোজ করে যে ওই 3 ডটে যে রিফ্রেশ দেন একটা, ব্যাস। এইবার আপনি ম্যাপটাকে, এখানে ক্লাস্টার আছে না? জি ভাইয়া। ওই যে লোকেশনে ক্লাস্টার দেওয়া আছে, ক্লাস্টারের পরিবর্তে ওই যে ফিল্টার, ওই যে ফিল্ড দেখেন, ওই যে আপনার কি বলে এটাকে, প্রপার্টিসে যে ক্লাস্টার দেখেন, এই যে চার্টের নিচে যে ক্লাস্টার লেখা আছে দেখছেন? এই যে দেখেন আপনার ফিল্ড, হ্যাঁ হ্যাঁ, এটা আপনি জোন দিয়ে দেন। এখানে ক্লিক করেন, করে জোনটাকে সিলেক্ট করে দেন। জোন দেখি আমরা ডেটা নেয় কিনা। আচ্ছা, যদি জোন নিয়ে থাকে, এখন এটাকে ম্যাপটাকে একটু বড় করেন। মনে রাখবেন ম্যাপিং করার ক্ষেত্রে ম্যাপ সবচেয়ে বেশি অ্যাকুরেট কাজ করে হচ্ছে ল্যাট কোড, ল্যান্ড কোডে। ম্যাপটাকে একটু বড় করেন, আমি ম্যাপ বলতে ম্যাপের সাইজটাকে একটু বড় করেন। ওকে গ্রেট। এবার একটু এটাকে এবার জুম ইন করেন, জুম করেন, আরো জুম করেন। এইবার দেখেন কতটুকু অ্যাপ্লিকেবল হয়েছে আপনার রিপোর্টটার সাথে, কতটুকু আপনার রিপোর্টের সাথে আপনি ভালো জানবেন, বুঝবেন যে কোথায় আছে। এটাকে এবার মানে ড্র্যাগ করে একটু লেফট রাইট করেন, অথবা আপনি একটা কাজ করেন, যে বড় ফুল স্ক্রিন একটু বড় করেন। আমরা একটু দেখি যে ফুল স্ক্রিন অপশনটা আছে বাম পাশে। ম্যাপের মধ্যে একটা ফুল স্ক্রিন অপশন আছে বাম পাশে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইবার একটু দেখি আমরা। এবার দেখেন তো আপনার যে ক্লাস্টারটা, এই ক্লাস্টার অনুযায়ী আপনার ম্যাপিংটা ঠিকমতো হয়েছে কিনা একটু দেখেন। জি ভাই, ঢাকা ডিভিশনে সবগুলো আসছে, বা চিটাগাংগুলো সবগুলো চলে আসছে? সবই আসছে না? জি ভাই। আচ্ছা ঠিক আছে। এইবার একটা কাজ করেন, এবার আবার মানে মিনিমাইজ করেন, মানে বড় থেকে আবার একটু আগের শেপে নিয়ে যান। এইবার এটাকে একটু ছোট করেন,
হালকা একটু ছোট করেন, প্রথম বাম পাশে নেন, একটা অ্যাডজাস্টেবল সাইডে নেন যাতে করে ম্যাপটাকে অ্যাডজাস্টেবল সাইডে নেন। ম্যাপ আপনি তো ম্যাপটা নিচ্ছেন, এটা পুরো শেপটা নিতে, হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে। একটু বারে ক্লিক করেন, হ্যাঁ এই যে এখন ঠিক আছে। ওকে, এখন আপনার ওই যে রিসেট বাটনটা প্রেস করেন ভাইয়া, ওই যে সবার উপর রিসেট আছে দেখেন। ওকে, এখন দেখেন দুইটা জোনে ভাগ হইছে না, ঢাকা চিটাগং আসছে। এবার আপনি ম্যাপটাকে শুধু ম্যাপে শুধু চিটাগং ক্লিক করেন এখান থেকে। হ্যাঁ, আপনি এটাকে ভিউ করেন, ভিউ দিতে পারেন। এখন চিটাগং আসছে। জি ভাই, এখন চিটাগং চলে এখন ঢাকা দেন। এখন শুধু ঢাকা আসছে, আপনার ডেটা একটু ভুল আছে, ওই দেখেন ইয়ে চলে আসছে আপনার এখানে, ইংল্যান্ড চলে আসছে, হ্যাঁ হ্যাঁ মিরপুর এখানে সেম নামে চলে আসছে। এই জন্য যে এটা হচ্ছে আপনার একটা ঝামেলা হয়, ওই ল্যান্ড কোড নিয়ে ঝামেলা হয়। এখন যেই নাম্বারটা যেখানে ইয়ে আসছে আপনার ওই যে কি বলে, ওই যে কি বলবো এটাকে, আপনার অন্য দেশ চলে আসছে, এটা কোন জায়গা সেটার পিছনে ওই মেইন ডাটা সোর্সে যে ওইখানে ওইটার আশেপাশে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দেন অথবা কমা দিয়ে ঢাকা লিখে দেন। প্রবলেমটা হচ্ছে মেরা দিয়েতে। সো মেরা দিয়ে কি আপনার ইয়েতেও আছে, ইউএসএ তেও আছে। জি ভাই। আপনারা কি জানেন বারাক ওবামা যদি বাংলাদেশ জন্মগ্রহণ করতো তার নামটা কি হইতো? কি হতো ভাই? বারিক্কা। আমাদের দেশে তো সবাই নাম তো এভাবেই ডাকে, ঠিক না? আচ্ছা, বনশ্রী দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার আপনি রিফ্রেশ দেন, দেখেন বনশ্রী আবার অন্য কোন দেশে চলে যায়। ওকে, একটু লোড নিতে সময় নিতে পারে। এটা অনেক বেশি ভাই। কতগুলো রো এখানে, কতগুলো ডেটা? এই চলে আস, ঠিক হয়ে গেছে। 1 লাখের মতো। আচ্ছা 1 লাখ কোনো ব্যাপার না, 3 লাখ পর্যন্ত নিবে ইজিলি। আচ্ছা, তারপর আপনি এবার একটা কাজ করেন, এটাকে একটু এবার আপনি ম্যাপের পজিশনে ম্যাপিংটা চেঞ্জ করতে পারেন, ভিজুয়ালাইজেশনটা, তাহলে আরেকটু ভিজিবল হবে। ম্যাপে ক্লিক করেন, করে এটাকে আপনি আবার এডিটে যান, এডিটে যান, এখান থেকে না করে সমস্যা নেই। এবার আপনি যে চার্টে ক্লিক করেন, উপরে দেখেন চার্টের ড্রপ ডাউন ক্লিক করেন। হ্যাঁ, এবার আপনি আরেকটা চার্ট দেন। চার্ট নিব না ম্যাপ নেব? না না, মানে ম্যাপেরই আরেকটা ভার্সন দেখেন কোনটা আপনার জন্য সুইটেবল লাগে। আপনি যে বললেন সমস্যা হচ্ছে, এখানে তো কোনো সমস্যা আমি দেখতেছি না। আমার প্রবলেমগুলো হচ্ছে এই অ্যাড্রেস আর হচ্ছে ফার্স্ট ডিভিশন এগুলো কানেক্ট না করাতে আমি ঝামেলা করছি। আচ্ছা, আপনি অন্য ম্যাপ ট্রাই করেন, দেখেন তো কি আসে। মানে এক একটা ম্যাপের একটা পার্সপেক্টিভে ইউজ হয়, তো এখন আমি আপনার ডেটা সেটটা না প্রপারলি না দেখলে, এই যে এখানে একটা জিনিস দেখাচ্ছে ডেনসিটি, এটা মূলত হচ্ছে আপনার হিটম্যাপ বোঝায়। যেমন দেখেন আপনার কোন জায়গাটা সবচেয়ে বেশি হচ্ছে আপনার ডেটার পপুলেশন সবচেয়ে মানে ডেটার বেশি, ওইটা আপনার এখানে মূলত দেখাবে। হ্যাঁ, এটা ক্রাউডটা বেশি। এর আরেকটা ম্যাপে আপনি এখন জুম করেন, একটু জুম করে দেখেন, ফুল স্ক্রিন দিয়ে দেখতে পারেন, তাহলে আপনার জন্য বুঝতে সহজ হবে। এই দেখেন ঢাকার মধ্যে তো আছে, কিন্তু ঢাকার কোন জায়গাটা সবচেয়ে বেশি দেখছেন? সবথেকে বেশি হচ্ছে এইটা। আরো জুম করেন, তাহলে আপনি আরো ক্লিয়ার বুঝতে পারবেন। না, নারায়ণগঞ্জ সবথেকে বেশি।
আচ্ছা এইটা যদি নানান বেশি হয় আমরা আরেকটা ম্যাপ আছে বাবল ম্যাপ, ওইটা আপনার আরো ইনফরমেশন রিপ্রেজেন্ট করে প্রপারলি। মিনিমাইজ করে দিই তাহলে। বাবল ম্যাপ দিয়ে ট্রাই করেছিলাম। মজার একটা ব্যাপার বলি, এই যে ম্যাপিংটা যে কত সুন্দর করে দিলেন রিফ্রেশ হলো, এটা কিন্তু পাওয়ার বিতে এত ইজিলি হইতো না। আর পাওয়ার বিতে কিন্তু ম্যাপটা শো করাচ্ছে বিং এর ম্যাপ। মেবি ম্যাপের বেশি চার্ট নেই সেটাতে। সেটাও কি আছে? বাবল ম্যাপটা নিচে, ওটা আপনি ম্যাপটা হয়তো দেখেন বাবল ম্যাপ কোন? বাবল ম্যাপ হচ্ছে এটা। এইটা না, এখন দেখেন। তাহলে এটা আবার ম্যাট্রিক্স দিতে হবে। এটা আপনি ম্যাট্রিক্স সেট করছেন কিনা জানি না। তো মনে হয় সেট করা হয়েছে। আচ্ছা কোথায় সেট করবে? আচ্ছা ইয়াতে যান, আপনি প্যারামিটারে যান। প্যারামিটার এটা নাই, এই প্যারামিটার না ভাই, এটা ডান করে দেন। মানে সরি, আপনি প্রপার্টিসে যান, প্রপার্টিসে যে অপশনে যান, আমরা তখন দেখি অ্যাক্সেস গুলোকে বড় ছোট অনেক, মানে এটার কাস্টমাইজ করার অনেক অপশন আছে আর কি। ম্যাপে ক্লিক করেন, ম্যাপে ক্লিক করেন আগে, ম্যাপে আগে ম্যাপ চার্টে ক্লিক করে এটাকে সিলেক্ট করলে এই যে এখন ঠিক আছে। এখন হ্যাঁ, এখন আমরা দেখি নিচে নাম একটু, আমরা এই যে কি আছে দেখি, জোন, তারপরে কি আছে নিচে এখানে অ্যাড ফিল্টারস, সাইজ, স্টাইলে যাই তো দেখি একটু, স্টাইলে এবার আসেন। স্যাটেলাইট ভিউ আছে, শো টাইটেল আছে। টাইটেল শো করলে আপনার জোনগুলো দেখাবে আর কি, বুঝছেন? ক্লিক করে দেব, দেখেন তো কি আসে। তারপরে নিচে নামেন একটু। ও আচ্ছা, টাইটেল এটা না, টাইটেল হচ্ছে ম্যাপের টাইটেল, এটা আলাদা জিনিস। তারপরে হচ্ছে নিচে নামেন দেখি, তারপর হচ্ছে লেয়ার, আর এই যে বাবল, নিচে নামেন দেখি বাবল কি আছে, লেয়ার টাইপ বাবল। ম্যাপের ক্যাটাগরিগুলো আছে, ক্যাটাগরিগুলো আছে। এরপরে বাবলের লেয়ারটাকে একটু বড় করে দেন, সাইজটাকে। ক্যাপাসিটি পার্সেন্টেজ 50 দাও, 50 রাখেন, কারণ ডেটা অনেক বেশি তো। মানে এইখানে আপনি মূলত অপশনগুলো পাবেন, বুঝতে পারছেন? জি ভাই। তো কন্ট্রোল, স্কেল কন্ট্রোল হচ্ছে লেফট রাইট ডানে বামে স্কেল কন্ট্রোল দিয়ে করা যায়। ওটা আপনি দিলে একটা আসবে না, চলে আসবে না আর কি। মানে এখানে আপনি মূলত দেখাবে আপনি কত ফিট উপর থেকে দেখতেছেন আর কি, ভিজুয়ালাইজেশনটা করতেছেন। এই হচ্ছে ব্যাপার। এখন আপনার এখন আপনি একটা টেবিল অ্যাড করতে পারেন। এখন আপনি এখানে একটা অন্যান্য ডেটাগুলো অ্যাড করতে পারেন, আপনার রিলেভেন্ট ডেটাগুলো অ্যাড করে আপনি দেন পুরোটা ইন্টারঅ্যাক্টিভ হয়ে গেল। এই তো আপনার ড্যাশবোর্ড কমপ্লিট হয়ে গেল। তাহলে তো আর তো আশা করি তো কোনো সমস্যা নেই। এখন এটা সুন্দর মতো সাজান। আপনি এখন যে কাজটা করেন সেটা হচ্ছে কিভাবে এই আপনার রিপোর্টটাকে আপনার যে রিপ্রেজেন্ট করার মতো করে সুন্দর করে বড় করে, এটাকে আপনি একটু দেখেন। আপনার যদি প্রয়োজনে ইস্যু ফেস করেন আমার সাথে, আপনি মানে আমাকে নক দিতে পারেন, আমি আপনাকে দেখাই দিব না। বাট এটা কমপ্লিট করেন। আপনি যদি নিজস্ব ডাটা নিয়ে করতেছেন, এটা কমপ্লিট করেন। ওকে, থ্যাংক ইউ আপনাকে ভাইয়া। আচ্ছা, আর কেউ কি আছেন দেখাইতে পারবেন? আমার কথা ছিল। জি ভাইয়া। আমার তো মানে ডিসপ্লে নষ্ট হয়েছিল, পরে চেঞ্জ করতে হয়েছে, এই কারণে একটু পিছিয়ে গেছি। তো আমার যে অ্যাসাইনমেন্টস গুলো আছে বা ইয়েগুলো আছে, ওগুলো হচ্ছে কি ডাইরেক্ট ক্লাসরুমে জমা দিলে হবে? আপনি ক্লাসরুমে দিয়ে দেন। আমরা কিন্তু আর 3টা ক্লাস পরে হচ্ছে আমার ক্লাস শেষ, এরপরে আমার ক্লাস শেষ হয়ে যাবে। আমার ক্লাস শেষ হওয়ার পরে আমার যখন ফাইনাল ক্লাস শেষ হবে, তারপর একটা রিভিউ ক্লাস নিব আর কি। এর মধ্যে তো ধরে নেন আপনার হাতে আরো 1 সপ্তাহ, মানে ঈদের আগ পর্যন্ত সময় আছে মেবি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি করে ফেলবো। থ্যাংক ইউ। আর কোনো সমস্যা হলে কি না দিতে পারবো? অফ কোর্স, কোনো সমস্যা নেই। আমার নাম্বার কি আপনাদের কাছে আছে সবার? হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেওয়া আছে সেটাই তো, রাইট? আচ্ছা, হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা আছে এটা অফিসিয়াল নাম্বার, এটা সেভ করে রেখে দিন। যদি কখনো কোনো ইস্যু ফেস করেন আমাকে ফোন দিতে পারেন।
ডিরেক্ট ফোন দিতে পারেন। আমি ইন কেস যদি মিটিংয়ে না থাকি তাহলে ফোন রিসিভ করব। আর লিংকডইনে অ্যাড তো আছে। হ্যাঁ, আমাকে প্লাস হচ্ছে এতে মানে নক দিয়ে রাখেন, ঠিক আছে? যখন কোনো ইস্যু থাকলে আমাকে নক দিন সরাসরি। আচ্ছা, অন্য কেউ কি আসি আমরা দেখাইতে পারবো আজকে একটু? তাহলে তো খুব খারাপ কথা, আপনারা কেউ প্র্যাকটিস করেন নাই। আপনাদের জন্য স্যাম্পল ডাটা দিয়ে করছি। আরে তাও দেখান, আর রিয়েলটা লাগবে না, স্যাম্পলটা দেখান যে কতটুকু কি করছেন দেখি একটু। বিচি হইছে ভাই, এটা কি দেখাবো? আরে দেখান না বস। আচ্ছা দেখাচ্ছি। মানে আমি আপনাদের জন্য যতটুকু করা দরকার আমি করতে পারি না, মানে এফোর্ট দেওয়া দরকার দিতে পারি না। আমি এটা এগ্রি করতেছি, বাট আপনারা তো একটু অ্যাটলিস্ট অতটুকু এফোর্ট দিবেন নাকি? ওকে, ইউটিউব অ্যানালিটিক্স, এটা ওখানে এর ভিতরে যে স্যাম্পল ডাটা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। জাস্ট ওখান থেকে একটু ট্রাই করতেছিলাম আর কি। তো ওই পরে আজকে আপনি যেটা বলার পরে যেটা মিন হলো, আসলে স্কেচ না করে এমনি করলে আসলে একটা ভালো মানে স্টোরি টেলিং জিনিসটা আসবে না। আগে ডেটাটা দেখে থিঙ্ক করে আমি কি রিপ্রেজেন্ট করতে যাচ্ছি সেটা একটা স্কেচ করলে, এটা আসলে আপনি যেটা বললেন তখন চিন্তা করলাম যে আসলে ওভাবে করে করলে জিনিসটা আসলে আমি কি বের করতে চাচ্ছি, এটা থেকে কি প্রেজেন্ট করতে চাচ্ছি সেটার একটা ভালো আসবে আর কি। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, আপনারা যারা আপনাদের মধ্যে কেউ ফ্রিল্যান্সিং করার ইচ্ছা আছে এখন বর্তমানে রাইট নাও? হ্যাঁ, করার ইচ্ছা আছে, ওইটা পারপাজেই আসলে এই করছে। আচ্ছা, যদি ফ্রিল্যান্সিং করার ইচ্ছা থাকে তাহলে আপনাদেরকে বলে রাখি, একটা বিআই ড্যাশবোর্ড ডেভেলপ করলে মিনিমাম চার্জ কত দেয় জানেন? মিনিমাম $50 থেকে শুরু হয় কমপ্লিট কোড। একটা বিআই সুন্দর করে ড্যাশবোর্ড করে দিলে ডিপেন্ড অন কমপ্লিসিটি এটা লেভেল বাড়ে, এবং অথবা এভাবে আওয়ারলি বেসিস কাজ করা যায়। তো মিনিমাম ধরেন চার্জ তো একটা চার্জ আছে, মিনিমাম ধরেন $5 থেকে শুরু হয় বা $10 থেকে শুরু হয়। তো এখন কোশ্চেন হচ্ছে, আপনারা সবসময় ড্যাশবোর্ড ডিজাইন করার ক্ষেত্রে একটা প্রিন্সিপাল ফলো করবেন। এই প্রিন্সিপালের নাম হচ্ছে ইনভলভমেন্ট প্রিন্সিপাল। আইনস্টাইনের একটা কোট আছে, ইফ ইউ টেল মি আই উইল ফরগেট, ইফ ইউ টেল মি আই উইল ফরগেট, ইফ ইউ শো মি আই উইল রিমেম্বার, ইফ ইউ ইনভলভ মি আই উইল আন্ডারস্ট্যান্ড। বুঝছেন কথাটা কি বললাম? আপনারা যখন যাদের সাথে কাজ করবেন, যে স্টেক হোল্ডারের সাথে কাজ করবেন, ওই স্টেক হোল্ডারের একটা কন্ট্রিবিউশন নেওয়ার চেষ্টা করবেন যদি তাকে অ্যাভেলেবেল পাওয়া যায়। ধরেন আমি আমার অফিসে কি করি, আমার অফিসে যেটা করি, ধরেন আমি তো জানি ড্যাশবোর্ডটা কেমন হওয়া উচিত, তা আমি মোটামুটি একটা ড্রাফট করে একটা বেসিক লেভেলের একটা স্কেচ করে আমি একটু উল্টাপাল্টা করে রাখি। মানে ধরেন 80% কমপ্লিট করে 20% উল্টাপাল্টা করে যার জন্য লাগবে তার কাছে পাঠাই দিই। বস একটু বলি যে ভাই একটু চেক করে দেন, বা বস একটু চেক করে দেন, দেখেন ঠিক আছে কিনা। তখন সে কি করে, আচ্ছা সব ঠিক আছে, এটাকে একটু ডানে নেন, এটাকে বামে নেন, এটা এইভাবে করেন। তো তারপরে কি করি, আমি তখন ওই জিনিসটা করে দিই। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি কাজটা করি, ইচ্ছা করি। এতে দুটা জিনিস হয়, আমি যখন ফাইনাল রিপোর্টটা করি তখন সে ফিল করে ইটস এ পার্ট অফ, মানে এটা তার একটা কন্ট্রিবিউশন, সে কন্ট্রিবিউশন ফিল করে যে না এখানে আমার একটা ইনভলভমেন্ট ছিল। আর ফ্রিল্যান্সিং করতে গেলে তো ডেফিনেটলি আসলে ওই যে স্টেক হোল্ডারের ওর কি আস্কিং, ওর কি আচ্ছা, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, যদি লুকারের প্রচুর পাওয়ার ফাইবারে আপওয়ার্কে লুকারের প্রচুর পরিমাণ কাজের রিকোয়ারমেন্ট থাকে, শুধু লুকারেরই, তবে এটার জন্য আপনাদের আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স। আপনারা মেজরিটি ফ্রিল্যান্সিং জবগুলো পাবেন এরকম যে কোনো একটা ওয়েবসাইটের ওনার, সে তার কোনো ওয়েবসাইটে কোনো একটা ই-কমার্স প্রোডাক্ট সেল করতেছে, তো সে দেখবেন যে ফেসবুক বা টুইটার বা হচ্ছে ইনস্টাগ্রামে বা ইউটিউবে অ্যাড দিচ্ছে বা গুগল অ্যাডস দিচ্ছে। এখন সে দেখতে পাচ্ছে তার কোন অ্যাড কেমন রান করতেছে, কোন অ্যাড কেমন কাজ করতেছে, এই জন্য জিনিসগুলোকে দেখতে চাবে। তো তখন আপনার এই ভিজুয়ালাইজেশনটা করার ক্ষেত্রে এই যে অ্যানালিটিক্স থেকে ডেটাগুলোকে টান দিতে হবে, পুল করতে হবে। অ্যানালিটিক্স যদি আপনারা না বোঝেন তাহলে আপনার জন্য বিশাল বিপদের ব্যাপার আর কি, বুঝতে পারছেন?
তো ওই জন্য গুগল অ্যানালিস্ট আপনারা একটু নিজ দায়িত্বে শিখে নিন। অ্যাভেলেবল ইউটিউবে টিউটোরিয়াল আছে, খুব অ্যাভেলেবল টিউটোরিয়াল, ওইটা একটু দেখে শিখে নিন আর কি। আমি শিখাইতে পারতেছি না কজ স্টিল আমি শিখতেছি, আমি এখন 100% শেখা শেষ করিনি। মানে আপনাদেরকে দেখাবো ওই ফুটফুলনেস হবে না, তাহলে যেটা হবে যে মুখস্থ করে রিডিং পড়ে পড়ে দেখানোর মতো। মানে আমি এখনো গুগল অ্যানালিস্ট প্র্যাকটিস করতেছি, মানে প্র্যাকটিক্যালি যে কটা প্রজেক্ট করছি কটা প্রজেক্ট আসলে ফুলফিল না, মানে আমি কনফিডেন্ট না যে আপনারা আসলে ইয়ে করে, এই জন্য আমি দেখাইলাম না আর কি। আর যদিও আমার কোন চ্যানেল বা কার ভিডিওগুলো দেখতেছেন বা আপনার কাছে ভালো মনে হচ্ছে ওর ভিডিওগুলো দেখতে পারেন বা এই চ্যানেলটা দেখতে পারেন। ওইটা হ্যাঁ আমি কিছু লিংক দিতে পারি অ্যানালিটিক্সের, ওইটা আপনারা তবে দেখে নিন, আমি দিয়ে কিছু লিংক দিব না এই আর কি। ওকে থ্যাংক ইউ, ভালো করছেন। তবে একটা জিনিস মনে রাখবেন, আগে স্কেচ, আগে আপনার ক্যানভাসটা হবে আপনার সলিড পেন এন্ড পেপার। এইখানে আপনি আগে ইমাজিন করেন কি কি, আর এটা ড্যাশবোর্ড করার আগে সবার আগে একটা লিস্ট বানাবেন যে আমি কি কি জিনিস ইনফরমেশন হাইলাইট করব এই রিপোর্ট থেকে। নাম্বার 1 এটা, নাম্বার 2 এটা, নাম্বার 3 এটা। এখন সাধারণত আপনারা যদি রিপোর্টিং প্রিন্সিপাল ফলো করে শুরু থেকে কাজ করেন, যে অবজেক্টিভ ডিফাইন, ওই যে শুরুতে অবজেক্টিভ ডিফাইন, ওই অবজেক্টিভ ডিফাইনই মূলত আপনাকে বলে দেবে কি করতে হবে। আপনারা কি বুঝতে পারছেন? আচ্ছা লাস্ট আর কেউ কি দেখাবেন? নাহিয়ান ভাই আপনার মনে দেখানোর কথা ছিল। হ্যাঁ একটু যদি ওপেন করেন। আর আফরিন আপু আপনার কি অবস্থা, আপনি সুযোগ পেয়েছিলেন প্র্যাকটিস করার? ভাইয়া আমি লাস্ট উইক একটু সিক ছিলাম, এর জন্য করতে পারি নাই। আচ্ছা হ্যাঁ ডেটা সেটটা হচ্ছে দিয়ে শুরু করতাম, তো ওটা আবার শেয়ার পাইনি, তো ওই জন্য স্টাকও হয়েছিল। শেয়ার পাননি বলতে কোনটা বুঝাচ্ছেন? মানে ডেটা সেটটা আর কি পাইনি আর কি। এটা তো ক্লাসরুমে আছে আপু। হ্যাঁ বাংলাদেশ ব্যাংকের ডেটা সেটটাও কি ক্লাসরুমে আছে ভাই? ও আচ্ছা, আপনি কি বাংলাদেশ ব্যাংকের ডেটা সেট দিয়ে করতে যাচ্ছেন? জি জি ভাই, ওটা তো দিয়ে যদি করতে, আচ্ছা ওটা করতে পারলে ভালো, ওটা তো অনেক বড় ডেটা সেট, ওটা ক্লিন করতে হবে, কোয়ারি করতে হবে, সময় লাগবে। আচ্ছা করেন, সমস্যা নাই। আমি বাংলাদেশ ব্যাংকের ডেটা সেট আমি এই যে কিছুক্ষণ পরে ক্লাস শেষ হলে আপলোড করে দিচ্ছি। আচ্ছা আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া, ওই বলেন ভাইয়া। পাওয়ার বিএ প্রথম কি সেকেন্ড যে ভিডিওটা আর কি, ওটার সাউন্ড কোয়ালিটিটা একটু লো, তো ওটা করতে গিয়ে হচ্ছে যে মানে ইনস্ট্রাকশনগুলো আচ্ছা পাওয়ার কোয়ালিটিটা, আচ্ছা আমি কিন্তু নেক্সট ক্লাস থেকে পাওয়ার বিএ শুরু করব। হ্যাঁ আমি কিন্তু ওইটা পুরো পাওয়ার বিএ ছিল না, পাওয়ার কোয়ারি ছিল, যদিও এটা ইটস দ্য পার্ট অফ পাওয়ার বিআই। মানে পাওয়ার কোয়েরি আর কি, মানে একটা ভিডিওর সাউন্ড কোয়ালিটিটা একটু লো, আচ্ছা একটু বেটার করা যেত বেটার। আচ্ছা দেখি আমি এডিট করে যদি করা যেতে পারে, বাট আজকের লাস্ট ক্লাসের ভিডিও বা আজকের ভিডিও কি সাউন্ড কোয়ালিটি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাইয়া। সাকিব ভাইকে বলা হয়েছিল গ্রুপে, তো ভাইয়া বলল যে মনে হয় এটা নিয়ে ফার্দার দেখবে বা এরকম কিছু আর কি, তাই আপনাকেও জানাইলাম। আচ্ছা ঠিক আছে জি, ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আচ্ছা নাইন ভাই একটু প্রেজেন্ট করেন জি। ওকে একটু এক্সপ্লেইন করতে ভাই কি কি ছিল? এটা অ্যাকচুয়ালি আমাদের একটা প্রজেক্টের ডেটা, মানে ডিফারেন্ট প্রোডাক্টে মার্কেট সেগমেন্ট করতে যাচ্ছে। এটা আমি জাস্ট ওই বিগকোয়েরি থেকে কানেক্ট করে নিয়ে আপনি যেগুলো বলছিলেন সেগুলো ট্রাই করতেছিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে। আপনি কি এটাই ফার্স্ট টাইম রিপোর্ট করা, মানে বিআই এই লুকারে কাজ করা? লুকারে ফার্স্ট টাইম, এবং আপনি যেটা বলতেছিলেন ক্লাসে ওই সেম জিনিসটাই আবার আমরা এখানে ট্রাই করে দেখলাম, যে কতগুলো ভিজিট ছিল মান্থে, একটু আগে যেটা দেখালেন না সেটাই ট্রাই করলাম। ওয়াও এখানে চুপ করেছিল, সেম জাস্ট ওই কোঅর্ডিনেশন দিয়ে জাস্ট ইয়া করছি। আচ্ছা এবার আমাদের একটু মানে ডেটা একটু আপনার ইয়েতে এডিট মোডে যান, দেখি একটু কি করছেন। আপনি তো ওরা প্রো লেভেলে কাজ করছেন ভাই, এত সুন্দর কাজ তো আমিও পারি না। স্কিপ করে কেমনে? ইএসসি বাটন প্রেস কর। আমি এই কারণে হ্যাঁ ইএসসি বাটন প্রেস করছি। আবার কনফিউজ হয়ে গেলাম, এডিট করে কেমনে? আপনি এটা তো আপনি তো এটা মূলত ইয়ে ও আচ্ছা হ্যাঁ এটা আচ্ছা আমার অফিসের মেইল দিয়ে করছি, তো এটা আমার পার্সোনাল মেইলে পরে শেয়ার করছি। আচ্ছা এটা এডিট করছি, এটা আমি বললাম যে আমি লগইন করে দেখি। আচ্ছা এটা হইতে পারে। আচ্ছা তাহলে আমি তাহলে ইন্টার স্ক্রিন শেয়ার দিই, তাহলে মনে ভালো হয় না? হ্যাঁ একটু ক্লোজ করে দিই।
একটু সমস্যা নেই। এবার আসছে? হ্যাঁ ভাই এখন আসছে। এখন আপনি ওকে, আমরা ডেটা সোর্সটা একটু দেখি কিভাবে কানেক্ট। এটা যে ভাই যে বিগ কোয়েরি থেকে কানেক্ট করে নিয়ে আসছে পুরোটা। আচ্ছা দেখি একটু লিংকটা দেখি। আচ্ছা এটা কি আপনি এই যে কানেক্ট যে একটু এডিটে যান, জি এই যে লিংকটা কি আপনি বিগ কোয়েরি থেকে এপিআই ক্রিয়েট করে নিয়ে এরপর এখানে কানেক্ট করছেন? হ্যাঁ হ্যাঁ ওটা তো আমি পারি, মানে এপিআই ক্রিয়েশন এগুলো পারি, বাট এই লুকারি ফার্স্ট টাইম এই ইউজারাইজেশন করলাম, প্লাস বাকিগুলো দেখতেছিলাম আপনি যখন বলতেছেন। আচ্ছা পারফেক্ট। এবার আমরা একটু আপনার ইয়েতে যাই। এইটা কিন্তু হ্যাঁ আমার ড্যাশবোর্ডে যাই, আমরা একটু দেখি আপনি তাহলে কয়টা ডেটা কানেক্ট করছেন? 4টা। হ্যাঁ এটা কি এগুলো এটার মধ্যে একটা মধ্যে একটা ব্লেন্ড করছেন? হ্যাঁ হ্যাঁ ব্লেন্ড করে ট্রাই করতেছি, মানে না জয়েন কি করছেন আলাদা করে? জয়েন কি করছেন? না না এই দুইটা জয়েন করছি, পরেরটা আমি এখনো করি নাই। আচ্ছা এইবার আমাদেরকে একটু এক্সপ্লেইন করেন আসলে, জাস্ট আপনার রিপোর্টটা তো জাস্ট আমাদের একটু বুঝান, আমরা হচ্ছে আপনাদের অডিয়েন্স, আমাদেরকে বুঝান আসলে আপনি কি কনভে করতে যাচ্ছেন। আপনি প্রেজেন্ট মোড, আপনি একটু প্রেজেন্ট মোডে যান, আমাদের জন্য একটু দেখতে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে ভিউতে যাই, প্রেজেন্ট দেন 3 ডটে যে প্রেজেন্ট হচ্ছে ভাই আমার রাইট ওকে। এটা হচ্ছে আমাদের ডিফারেন্ট মার্কেটে কি পরিমাণ অপরচুনিটি আছে সেটা ওই সেলস টিম ম্যাপ করে দিছে। ওরা এখানে জাস্ট খালি ডিস্ট্রিক্টটা দেখছে, ঢাকা রাজশাহী এটা ওটা লিখে দিছে, আর টোটাল অপরচুনিটি কত আছে, কতগুলো ওরা কমিউনিকেশন করছে, আর মানে পটেনশিয়ালিটি আমরা পারবো কতগুলোর সাথে কমিউনিকেশন করছে 11টা, সেগুলো টোটাল ইয়ারলি ভ্যালু কত আর কতগুলো কনভার্ট করতে হবে। এখানে প্রোডাক্টটা কি আপনাদের মূলত? আমাদের প্রোডাক্ট হচ্ছে লেভেল, ওই যে গার্মেন্টস এর সাথে লেভেল দেয় না এটা, কিন্তু এটা এই প্রোডাক্টটা ডিফারেন্ট, এটা হচ্ছে ওই খেলনার সাথে যে প্যাকেজিং দেয় সেটা, ওটা আমরা সাধারণত করি না, তো ওরা এটা চেষ্টা করতেছে ম্যাপিং করার জন্য, তো ওই ডাটাটা নিয়ে যাচ্ছে আমি তার ভিজুয়ালাইজেশন করছি। তো যে কমিউনিকেশনের জন্য ওরা একটা প্রসেস থাকে যে ফার্স্টে কমিউনিকেশন করবে, পরে স্যাম্পল দিবে, পরে প্রাইস ফিক্স করবে, পরে ওই স্যাম্পলটা যদি অ্যাপ্রুভ হয় সেটা কতদিনে হয়, অর্ডার প্রসেস করবে, ডেলিভারি করবে। তো আমি ওই দিনগুলো প্রত্যেকটা ম্যাপ করছে, আর প্রত্যেকটা এখানে স্যাম্পল স্কোর কার্ড করে করছেন এই তো? হ্যাঁ হ্যাঁ আমি জাস্ট ওই মাইনাস করে করে ডেট মাইনাস করে করে এভারেজটা নিয়ে আসছি। আচ্ছা আর ওরা আর প্রত্যেক মাসে ওরা একটা দেখলাম গুগল শিটে ইয়া করে, মানে দেয় যে কে কয়টা ভিজিট করবে, সেটাকে আমি করছি কি ওই ডাউনলোড করে সিএসভি নিয়ে বিগ কোয়েরি উঠাই দিয়েছি, পরে আমি জাস্ট দেখলাম যে কিরকম করে সেম ওয়েতে কানেক্ট করে নেওয়া যায় না। তার মানে উনি করছে 12% আর 16টা করার কথা ছিল, সে করছে 12%। ওকে গ্রেট। হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু একটা ইউজফুল একটা সরি হ্যাঁ 12% দুইটা করছে, এটা কিন্তু একটা ইউজফুল মানে